শালিকার লাল টকটকে ব্লাউজটা খুলতে খুলতে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার আমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো? পারমিতা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। ওর দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখটা লাল হয়ে আছে। কী হলো, কোনো কথা বলছো না কেন? দুলাভাই, আর একটু সময় দিন আমায়, আমার ভালো লাগছে না কিছুই। পারমিতার মুখ থেকে কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি ব্লাউজের ফিতাগুলো বাঁধতে বাঁধতে বললাম, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি ভুলেও স্পর্শ করব না তোমায়, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আমি জানতাম আপনি আমার মনের অবস্থা ঠিক বুঝবেন দুলাভাই। তুমি কি এখনও আমায় দুলাভাই বলে ডাকবে? দেখো, আমি সব কিছু মানতে রাজি, এটা কিন্তু একদম মানব না। দুলাভাই ডাকবো না তো কি ডাকবো? অভ্যাস হয়ে গেছে যে, এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আমি এখন আর তোমার দুলাভাই নই, না তুমি আমার শালিকা। আল্লাহ পাকের ইচ্ছাতে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই এখন আমরা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা আপু, মরে যাওয়া কি আল্লাহ পাকের ইচ্ছেতে হয়েছে দুলাভাই? সরি অর্ণব। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারমিতা আমায় প্রশ্ন করে, হয়তো তাই। আপু বেঁচে থাকলে আজকের দিনটা দেখতে হতো না। আমি কি পারবো ওর মতো সমস্ত দায়িত্ব পালন করতে? আমি মিথিলার সাথে বিয়ের দিন থেকে তোমায় দেখে আসছি, তোমায় চিনেছি, যে এই কারণে আমার যথেষ্ট ভরসা আছে তুমি নিশ্চয়ই পারবে। আমি পারমিতাকে আরও কিছু বলতে যাব, ঠিক তখনই একটা শব্দ আমার ভেতরে সেচ সৃষ্টি করে। হ্যাঁ, আমার আর মিথিলার ছেলে সন্তান রিশালত ঘুম থেকে জেগে কেঁদে উঠেছে। আমাদের ফুলশয্যার খাট থেকে খানিকটা দূরে দোলনায় ওকে শুইয়ে রাখা হয়েছিল। রিশাতলার জন্মের সময় ওর মা মিথিলা, অর্থাৎ আমার প্রথম পক্ষের স্ত্রী, মারা যায়। এরপর আমার আর মিথিলার পরিবার রিশালাতের দায়িত্ব ওর খালার কাঁধে তুলে দেয়। সেই সূত্রে আজ পারমিতা আমার সদ্য বিবাহিত স্ত্রী। আমরা পরস্পরের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি খাট থেকে নামতে যাব, ঠিক তখনই পারমিতা আমায় থামিয়ে দিল। অর্ণব, আপনি বসুন, আমি দেখছি। এই বলে পারমিতা গিয়ে রিশালতকে কোলে তুলে নিল। পারমিতা কোলে ছেলের ছোঁয়া পেয়ে আমার ছেলে মুহূর্তের কান্না ভুলে হাত পা ছোড়াছড়ি খেলায় মেতে উঠল। এই দৃশ্য দেখার পর থেকে আনন্দ আর কি হতে পারে। পারমিতাকে বিয়ে করা নিয়ে আমার মনের ভিতর আপত্তি থাকলেও আজ মনে হচ্ছে আমি বাবা মায়ের কথা শুনে ভুল করিনি। বিশেষ করে আমার বাবা, উনি বেশি জোর করেছেন, বিয়েটা জোরাজুরি করেছেন আমায়। আমি আর পারমিতা রিশারতকে মাঝখানে নিয়ে শুয়ে পড়লাম। বাহ পারমিতা, ছেলে তো দেখছি এই কয়দিনে ভালোই চিনে ফেলেছে তোমায়। কোনো মন্ত্র বশ করলো বলে? মায়ের মন্ত্র দিয়ে বশ করতে হয় না জনাব। তাছাড়া আমার মনে হয় মিথিলা আপু ওকে যতটা মায়ের আদর ভালোবাসা দিত, আমি তার সিকিভাগও দিতে পারবো না। আমার তো মনে হয় একটু বেশিই পারবে। আর শুধু ছেলেকে নিয়ে ভাবলে হবে না, তার বাবাকে নিয়ে একটু চিন্তা করো। এই বলে আমি একটা হাসি দিলাম। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখতে পাই পারমিতা নেই আমার পাশে। আমার পাশে রিশালাত অঘরে ঘুমাচ্ছে। পারমিতাকে দুইবার ডাক দিলাম, কোনো সাড়া এলো না। বোধহয় কিচেনে আছে। আমি আমার শব্দ ওর কানে পৌঁছায়নি। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাব, ঠিক তখনই পারমিতার ফোনটা বেজে ওঠে। আমি প্রথমবার কল ইগনোর করি, কিন্তু নাম্বারটা থেকে কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে রিসিভ করলাম। ঠিক ওপাশ থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে আসে। কী ব্যাপার পারমিতা? তোমার কথায় আমি তোমার বোনকে অপারেশন নাম করে মেরে ফেললাম, এত বড় একটা রিস্ক নিলাম শুধু তোমার জন্য, সেই তুমি টাকা নিয়ে ঘোরাচ্ছ আমায়। এর ফল কী হতে পারে জানো তুমি? লোকটার কথা শুনে আমার পুরো শরীরটা এক ঝটকায় কেঁপে উঠল। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। অর্ণব ফোনটা তুলতে যাবে, ঠিক তখনই পারমিতা ঘরের ভিতর ঢুকে পড়ে। এই কি অর্ণব, তুমি আমার ফোন নিয়ে কী করছো? তখন থেকে একটা নাম্বার কন্টিনিউয়াসলি কল এসে যাচ্ছিল তোমার ফোনে, তারপর তুমি আমার ফোনটা রিসিভ করলে, তাই না? দেখো এটা কিন্তু একদম ঠিক করলে না। আমি চাই না কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দেক। আমি সত্যিই খুব দুঃখিত পারমিতা। আর তুমি এতটা বুঝতে পারলে তোমার ফোনে হাতেই দিতাম না আমি। আচ্ছা ঠিক আছে, আসলে আমি চাইনি তোমার সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু কি করব বলো তো? কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। তুমি প্লিজ কিছু মনে করো না। এই বলে পারমিতা ঘর থেকে চলে গেল। ও চলে যেতেই অর্ণব ধপাস করে বিছানার উপর বসে পড়ে সারা শরীর ঘামতে শুরু করলে। একটা সামান্য ফোন ধরাতে কোনো মানুষ এতটা রিয়াক্ট করতে পারে? পারমিতা ওভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওঠার কারণ ভালো করেই বুঝতে পেরেছে অর্ণব, কিন্তু একটা কথা ওর মাথায় ঢুকছে না এখনও। পারমিতা মিথিলা নিজের বোন। ওদের দুজনের ভেতরকার সম্পর্ক কতটা মজবুত ছিল তার সাক্ষী অর্ণব নিজেই। কী কারণে পারমিতা ওর বোনকে খুন করলো, এই প্রশ্ন অর্ণব ভাবিয়ে তুলছে। ও কি অর্ণবকে ভালোবাসতো? ওর প্রতি কোনো দুর্বলতা ছিল? যদি তাই থাকতো, তাহলে বাসর রাতে অর্ণবকে এত কাছে পেয়েও কেন নিজেকে গুটিয়ে নিল? কেন অর্ণবকে কাছে নিজের উজাড় করে দিল না? ওর ব্যবহার দেখে কোনোভাবেই মনে হয় না পারমিতা অর্ণবের প্রতি কোনোদিন আসক্ত ছিল। পারমিতার মতো একটা শান্ত শিষ্ট ঠান্ডা মাথার মানুষ এতটা ভয়ঙ্কর কী করে হয়? একমাত্র পারমিতা নিজেই ওর সৃষ্টিকর্তা ভালো করে জানে।
আজ থেকে ঠিক 6 মাস আগের কথা, যা আজও পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারে না অর্ণব। চোখ বুজলে যে দৃশ্যগুলো ভেসে ওঠে আর অর্ণব এক অন্য জগতে নিয়ে যায়। রাতের বেলা অর্ণব আর ওর গর্ভবতী স্ত্রী মিথিলা বিছানার উপরে বসে আছে। মিথিলা মাথাটা অর্ণবের কাঁধে দিল। মিথিলা অর্ণবের হাতটা শক্ত করে চেপে ধরল। এই পৃথিবীতে আমি দুটো মানুষকে সবথেকে বেশি ভালোবাসি। সেই দুজনকে জানো? মিথিলা ওর হাজবেন্ড অর্ণবকে প্রশ্ন করলো। জানি, একজন আমি, কিন্তু অন্যজনকে আছে একজন, তবে তাকে আমি এখন পর্যন্ত নিজের চোখে দেখিনি, শুধু অস্তিত্ব অনুভব করছি। আর সেই অনুভূতি আমায় বুঝিয়ে দিয়েছে তোমার পরে যদি বেশি কাউকে ভালোবেসে থাকি তবে তাকে। আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে পরিষ্কার করে বলতেই তো পারো। আমি বুঝতে পারছি না কিছু। সত্যি বুঝতে পারছো না? না, সত্যি বুঝতে পারছি না। একটু মন দিয়ে ভাবো, আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে। অর্ণব কিছুক্ষণ হো হো করে হেসে উঠল। ওয়াও, এবার বুঝতে পেরেছি তুমি আমাদের আদরের বাবুর কথা বলছো। এটা বুঝতে এত সময় লাগলো? তুমি আসলে কোনো কাজের না। সেটা অবশ্য ঠিক বলছো, আমি কোনো কাজের না। বাবা মাও ছোটোবেলায় একই কথা বলতো। আচ্ছা অর্ণব, ধরো আমি অপারেশন থেকে সার্ভাইভ না করি আর ফিরে না আসতে পারি তোমার কাছে, তুমি কি ভুলে যাবে আমায়? আরেকটা বিয়ে করবে নিশ্চয়? মিথিলার কথা শুনে অর্ণব মিথিলার মুঠোর ভেতর থেকে নিজের হাতটা ছড়িয়ে নিল। কতবার বলছি তোমায় এসব উল্টোপাল্টা কথা বলবে না আমার সামনে। একদম সরি গো, আমি তো জাস্ট মজা করেই বলছি কথাটা। রাগ করে না বাবু আমার। রাগ করবো না তো কী করবো? তোমার এই সামান্য ব্যাপার নিয়ে ছেলে মানুষের মতো রাগ করাটা আমার কিন্তু ভালোই লাগে। আমি চাই তুমি সারা জীবন এরকম ছেলে মানুষই হয়ে থাকো। এই বলে মিথিলা অর্ণবকে বুকটা জড়িয়ে ধরলো। অভিমান ভুলে অর্ণব ওর মাথায় হাত বুলাতে লাগলো। এর 1 সপ্তাহ পরে মিথিলা প্রসব বেদনায় উঠল। ওকে হাসপাতালে ভর্তি করানো হলো। বিকেলবেলা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় মিথিলা। অর্ণব সেই খুশিতে দোকান থেকে মিষ্টি আর ফুল কিনে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল, কিন্তু ওর খুশি আর দীর্ঘস্থায়ী রইল না। হাসপাতালে গেটের সামনে আসতে জানতে পারলো মিথিলাকে ওটিতে নেওয়া হয়েছিল। সেখানে নাকি দুর্ভাগ্যবশত আগুন লেগে যায়। যদিও বাচ্চাটাকে আগে বের করে আনা হয়েছিল, তাই সে বেঁচে যায়। আগুন নিয়ন্ত্রণ পরে মিথিলা ছাই ভস্য আর কিছুই দেখার মতো সুযোগ মেলেনি কারো ভাগ্যে। অর্ণব প্রথম কয়েকদিন নিজেকে বিশ্বাস করতে পারেনি যে মিথিলা আর বেঁচে নেই। যেহেতু মিথিলার মৃতদেহ নিজের চোখে কেউ দেখেনি, ওর বিশ্বাস ছিল মিথিলা বেঁচে আছে, ও আগুনে পুড়ে মারা যায়নি। কিন্তু আজ যখন 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, অর্ণব এখন পুরোপুরি বিশ্বাস করে মিথিলা আর নেই। যে মানুষটা ওকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত, সে আর বেঁচে নেই। তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। রিসালাতের মধ্যে নিজের ভালোবাসা মিথিলাকে খুঁজে বেড়ায় অর্ণব। ওর মুখের দিকে তাকিয়ে অর্ণব মিথিলার মৃত্যুর শোক কিছুটা হলেও ভুলতে পেরেছে। অর্ণব এখন বুঝতে পারে সেদিন ওটিতে আগুন লাগার কোনো দুর্ঘটনা ছিল না, পরিকল্পিত ছিল। আর এই কাজটা মিথিলার বোন পারমিতাই কোনো এক ডাক্তারের সাহায্যে করেছে। পরদিন অর্ণব মিথিলার মৃত্যুর পরে আর ওদের ঘরে থাকে না। বাড়িটা নতুন একটা রুমে শিফট করেছে। এখন নিজের ছেলে আর পারমিতাকে নিয়ে সেই নতুন ঘরেই থাকে। আজ যেন মিথিলার কথা খুব বেশি মনে পড়েছে অর্ণবের। নিজের মনটা হালকা করতে প্রায় 6 মাস বন্ধ থাকা ঘরটা প্রথমবারের মতো খুলল। তারপর ঘরের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মিথিলার ওয়ার্ড্রপটা খুলে অর্ণব ভেতরের জিনিসগুলো দেখতে লাগলো। হঠাৎ একটা শাড়ির দিকে চোখ পড়ে যায় অর্ণবের। হ্যাঁ, এটা তো সেই শাড়ি যেটা অর্ণব বিবাহবার্ষিকীতে গিফট করেছিল নিজের স্ত্রীকে। অর্ণব শাড়িটা ওয়ার্ড্রপ থেকে বের করে আনি। অর্ণব দেখল কিছু যেন একটা শাড়ির ভেতর থেকে মেঝেতে পড়ল। শব্দ হতেই অর্ণব সেদিকে তাকিয়ে চমকে উঠলে। একটা পিস্তল পড়ে আছে মাটির উপরে। কিন্তু মিথিলার শাড়ির ভেতরে পিস্তল এলো কোত্থেকে? আর এই পিস্তল দিয়ে মিথিলাই বা কী কাজ করছিল? অর্ণব লক্ষ্য করলো পিস্তলটার পাশে কাগজ মোড়ানো একটা জিনিস পড়েছে। কাগজটা খুলতে ভেতর থেকে একটা বুলেট বেরিয়ে আসলো। আর কাগজটায় মোটা অক্ষরে লেখা, শুধু অর্ণবের জন্য। লেখাটা দেখে এক মুহূর্ত চিনতে দেরি হলো না অর্ণব। এটা মিথিলা ছাড়া কারো হাতের লেখা হতে পারে না। কাগজটা থেকে মাথাটা পুরোপুরি ঘুরে গেল অর্ণবের। তার মানে মিথিলার পরিকল্পনা ছিল অর্ণবকে খুন করার, কিন্তু কেন? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অর্ণব। ওর পায়ের হাঁটুগুলো রোমাঞ্চ আর অদ্ভুত শিহরণে থরথর করে কাঁপতে লাগলো। ঘুমটা ভাঙতে ঢপ করে বিছানা থেকে উঠে পড়লাম। লক্ষ্য করছে আমার শরীর ঘামছে। কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম বিছানার চাদরে পড়ল। পাশে পারমিতা আর রিসালত ঘুমিয়েছে। আমি ছুটে পারমিতার ঘরের দিকে গেলাম। মিথিলার ঘরের দিকে গেলাম। দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকে তারপর ওয়ার্ড্রপ চেক করতে শুরু করি। শুধু ওয়ার্ড্রপ নয়, ঘরের প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে চেক করলাম, কিন্তু কোথাও কোনো পিস্তল অথবা বুলেট খুঁজে পেলাম না। ভাবতে পারছি না এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। এমনিতে সারাদিন টেনশনের উপর কেটে গিয়েছে, এসব তার ফল। নিজেকে সামনে আবারও ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি রিসালাত ঘুম থেকে উঠে কান্না করছে আর পারমিতা ওকে শান্ত করার চেষ্টা করছে। যে মানুষটা অন্যের বাচ্চাকে এতটা ভালোবাসা দিতে পারে, তার পক্ষে নিজের বোনকে খুন করা কি সত্যি সম্ভব? কি লাভ হলো পারমিতার নিজের বোনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে?
পারমিতা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে এত রাতে? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম তো রুমের পাশেই, কিন্তু আমি যে তোমায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখলাম। আরে বাবা, জল খেতে গিয়েছিলাম। দেখো না রিসরাত সেই কখন থেকে কান্না করছে, সামলাতে পারছি না কিছুতেই। আমার কাছে দাও, আমি দেখছি। পারমিতা রিসরাতকে আমার কোলে তুলে দেয়। আমি ওকে নিয়ে ঘরের ব্যালকনির দিকে গেলাম। বাইরে তখনই আলো ফুটছে। রিসরাতের দিকে তাকিয়ে দিকে ও আবারও ঘুমিয়ে পড়ছে। রিসরাতকে নিয়ে একটা অদ্ভুত ভয় আর আতঙ্ক আমার মনে দানা বেঁধে আছে সেই সকাল থেকে। ওকে পারমিতার কাছে কিছুতেই একলা ছাড়তে মন চায় না। যে আমার স্ত্রীকে খুন করতে পারে সে আমার ছেলের কোনো ক্ষতি করবে না, কে বলতে পারে? তাই এখন থেকে নিজের ছেলেকে যতটা সম্ভব সাবধানে রাখতে হবে। আর পারমিতা মিথিলাকে কেন খুন করেছে সেই রহস্যের সমাধান করতে হবে আমায়। সেটা যত দ্রুত সম্ভব। নিজের স্ত্রীকে অপরাধী কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি, তাতে সে যেই হোক না কেন। সকালবেলা মিথিলার চোখ আড়াল হতে আমি ওর ফোন থেকে সেই নাম্বারটা টুকে নিলাম। সেই নাম্বার থেকে কল করে টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমি আমার এক অপরিচিত বন্ধুকে কল করি। রিফাত, কেমন আছিস? ভালো আছি দোস্ত, তুই কেমন আছিস? আছি কোনকার। তোর খবর কি? কতদিন ধরে খোঁজ নিস না। তা শুনলাম নতুন বিয়ে করেছিস। দোস্ত, এগুলো নিয়ে পরে কথা হবে। ইমিডিয়েটলি তোর একটা হেল্প লাগবে। কি হেল্প? কীরকম হেল্প? একটা নাম্বার দিচ্ছি তোকে, একটু ডিটেলস বের করতে করে দিবি আমায়। ও এই ব্যাপার, ঠিক আছে বের করে দিব, কিন্তু আজ যে হবে না, দুদিন সময় লাগবে। কোনো ব্যাপার না, এই হেল্পটুকু কর, তারপর আমি সব খুলে বলছি। রিপাতের সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। যাক, আমার কাজ কিছুটা হলেও এগিয়েছে। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধের পেছনে হাত রাখলো। পেছনে ঘুরিয়ে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। কী হয়েছে বাবা? সেই কাল থেকে লক্ষ্য করছি তোর কোনো কাজে মন নাই, কেমন জানি উদাস উদাস ভাব। মা, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। আমি পারমিতাকে বিয়ে করে কোনো ভুল করলাম না তো? মানে কী বলছিস এসব বাবা? বিয়ে করে ভুল করছিস মানে? মা, আমার মনে হয় এই বিয়েটা করে আমি একদম ঠিক করি না। কোথাও একটা ভুল হয়েছে আমাদের। দেখ, তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কী এমন ভুল করছিস তুই পারমিতাকে বিয়ে করে? বুঝিয়ে বল আমায়। সেগুলো বলার সময় এখনও আসেনি মা। আর যখন সময় আসবে তখন বলতে হবে না, সব দেখতেই পারবে তোমরা। বাবা, তোকে জোর করে বিয়ে করিয়ে কি তোর প্রতি কোনো অবিচার করে ফেললাম আমরা? মা কাতর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করছে আমায়। তোমরা যাই করো না কেন, কোনো জ্ঞাত আমার জন্য কোনো খারাপ চাইবে না, আমি জানি। কিন্তু কেউ একজন আছে যে আমার পরিবারের ক্ষতি করতে চায়। শুধু আমার না, অনেক বড় ক্ষতি করেছে। কে ক্ষতি করেছে? মিথিলাকে সেদিন দুর্ঘটনাবশত মৃত্যু হয়নি, ওকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আমার কথা শুনে মা যেন আঁতকে উঠলো। সে আমার কথা বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এগুলো তুই কি বলছিস বাবা? খুন করা হয়েছে মানে? কে খুন করেছে আমাদের মিথিলাকে? সেটা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে আমাদের। এখন সময় হলে সবটা সামনে আসবে। তবে এটা ঠিক, মিথিলাকে খুন করা হয়েছে, আর সেটা ওর কাছের মানুষে করেছে। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এরপর একটা জরুরি কাজে বাইরে যাই। সেখানে থেকে অফিসে ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল। ঘরের মেন দরজায় নক করতে যাব, তখনই লক্ষ্য করি দরজা ভেতর থেকে খোলা। আমাদের বাড়ির মেন দরজা কখনোই এভাবে খোলা রাখা হয় না। এটা নিশ্চিত অসাবধানতা ঘটেছে। দরজাটা খুলে আমি ভেতরে ঢুকলাম। তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাই। কিচেনের সামনে আসতে রান্নাঘর থেকে মা আর পারমিতার কণ্ঠস্বর শুনতে পাই। মনে হচ্ছে ওরা দুজনে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। আমি ধীরে ধীরে কিচেনে এগিয়ে গেলাম। শোনার চেষ্টা করলাম ওরা ঠিক কোন ব্যাপারে কথা বলছে। রান্নাঘরে জানলা দিয়ে ভেতরে তাকাতেই দেখি পারমিতা মায়ের একটা হাত চেপে ধরে দাঁড়িয়েছে। কী বলছেন এসব আপনি? মা, আপনার ছেলে আমাকে সন্দেহ করছে। পারমিতা মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। তোমার কথা সরাসরি বলেনি, তবে ও মনে করে ওর স্ত্রী খুন আর কেউ নয়, ওর কাছের লোকজনে করেছে। পারমিতা, আমার ভয় হচ্ছে অর্ণব যদি বুঝে যায় তো মিথিলার খুন আর কেউ নয়, তুমি করিয়েছ। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। এগুলো কি শুনছি আমি নিজের কানে? মা আগে থেকে জানতো মিথিলার খুন ওর বোন পারমিতা করেছে? তাহলে কি এসবের ভেতরে পারমিতার সাথে আমার মাও জড়িত আছে? মা আর পারমিতার কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। এই পৃথিবীতে মায়ের পর যদি কেউ সব থেকে বেশি ভালোবাসে থেকে, সে শুধু মিথিলা। আর এই কথাটা মায়ের থেকে আর কেউ ভালো জানতো না। তাহলে মা তার ভালোবাসা কী করে শেষ করে দিতে পারে? মিথিলার প্রতি কিসের এতটা রাগ ছিল মার? এটা আমাকে জানতেই হবে, সেটা যে কোনো প্রকারে। ইচ্ছে করছে মাকে গিয়ে এক্ষুনি জিজ্ঞাসা করি, মা তুমি আমার ভালোবাসাকে কেন এভাবে শেষ করে দিলে? আমার ছেলেটাকে কেন মা হারা করলে? কী ক্ষতি করেছিল তোমার মিথিলা? আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দাও মা। যদি মায়ের সামনে গিয়ে কথাগুলো বলে বলে নিজের মাথাটা ঠুকতে পারতাম, হয়তো একটু স্বস্তি পেতাম। তাই কিন্তু এক্ষুনি সেই উপায় নেই। তবে তাই আমি আমার মাকে কিছুতেই ক্ষমা করব না। মিথিলার মৃত্যুর পেছনে ওর বোন পারমিতা ছাড়া যদি মায়ের সত্যি ভূমিকা থাকে,
তার শাস্তি মাকে পেতে হবে। নিজের কৃতকর্মে থেকে কেউ ছাড় পাবে না। কথাগুলো ভেবে নিজের ঘরের দিকে চলে গেলাম। কাঁধের ব্যাগটা খুলে রাখতে রিসালাত ঘুম থেকে জেগে গেছে। আমি ছুট্টে গিয়ে ওকে কোলে তুলে নিলাম। আমার কাছে এসে রিসালাত কান্না মুহূর্তেই থেমে গেল। ওর মুখের দিকে তাকাতেই কান্না চোখ দুটো ভেঙে আসতে লাগলো। আমার ছেলের কান্না মানায় না। কোথাও একটা শুনেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কথাগুলোর অর্থ নিরর্থক মনে হচ্ছে। একটা 6 মাসের শিশু, যার কিনা ঘুম ভাঙার পর সবার আগে নিজের মাকে পাওয়ার কথা, আজ তাকে একলা অসহায়ের মতো কাঁদতে হচ্ছে। এত বড় পাপের শাস্তি সৃষ্টিকর্তা আমার স্ত্রী আর মাকে কি দিবে কিনা জানি না, কিন্তু আমি কি শাস্তি দেব মনে মনে ঠিক করে নিয়েছি। আমার চোখে দুফোঁটা জল রিশরাতের গালের উপর গিয়ে পড়ল। অমনিও নড়েচড়ে উঠল। যেদিন প্রথম বাবা হয়েছিলাম রিশরাতকে পেয়ে আমি অনুভব করছিলাম আমার প্রাণটা যেন দুভাগে বিভক্ত। একটা ভাগ আমার ভেতরে, বাকিটা রিশালাত। আমি নিজেও জানি না নিজের প্রাণ কোথায় লুকিয়ে রাখবো। আগে পারমিতার ভয় ছিল, কিন্তু এখন তার সাথে আমার মাও যুক্ত হলো। মা আমার স্ত্রীকে খুন হতে দিতে পারলো, আমার ছেলের ক্ষতি করতে হতে দুবারও ভাববে না। রিশরাতকে নিয়ে হাঁটতে হাঁটতে ছাদের উপরে গেলাম। আকাশটা চাঁদের রূপালি আলোয় ঝলমল করছে। রেলিংয়ের পাশ ঘেঁষে দাঁড়ালাম। আকাশের দিকে তাকাতেই ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ছোটবেলায় শুনেছিলাম মানুষ নাকি মরে গিয়ে আকাশের তারা হয়ে যায়। যদি এই কথাটা কোনো ভিত্তি নেই, কিন্তু আজ মনটা অদ্ভুতভাবে মিথ্যেটাকে সত্যি হিসেবে মানতে চাচ্ছে। মিথিলা মারা যাওয়ার পরে যদি আকাশের তারা হয়ে থাকে, ও নিশ্চয় দেখতে পাচ্ছে আমায়। শুধু আমায় না, নিজের ছেলেকেও দেখতে পাচ্ছে। পরদিন যখন রুমে বসে কিছু অফিসের কাজ করছি, তখনই আমার কাছে রিফাতের একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতে রিফাত উপাসের থেকে বলে, ভাই দোস্ত, তোর কাজ হয়ে গেছে, তোর নাম্বার ডিটেলস কালেক্ট করছি। কি বলিস দোস্ত, এত তাড়াতাড়ি? থ্যাঙ্কস। আর ধন্যবাদ জানাতে হবে না, তোকে মেসেজ করে পাঠিয়েছে, দেখে নি এক্ষুনি। কাল বিলম্ব না করে রিফাতের মেসেজটা চেক করতে লাগলাম। লোকটার নাম দেখে কেমন জানি একটু খটকা লাগলো আমার। সাহিত্য চৌধুরী, এই নামটা তো আমার বহু এক পরিচিত, যার সাথে বহুদিন যাবৎ যোগাযোগ নেই আমার। তবে কি সেই সাহিত্য চৌধুরী? নামটা দেখে আমার কৌতূহলের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। যদিও বাদবাকি ডিটেলস দেখে সেরকম কিছুই মনে করতে পারছি না, কিন্তু এই নামটা বড্ড চেনা লাগছে। মিথিলা সাহিত্য চৌধুরীর সাহায্য নিয়ে আমার স্ত্রীকে খুন করেছে। সে হয়তো জানেই না যাকে খুন করেছে সে আমার স্ত্রী। যদি এই ব্যক্তি আমার পরিচিত হয়ে থাকে, একজন ডাক্তার হয়ে পেশেন্টের প্রাণ নেওয়া, এই মানুষকে কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করা যায় না। আমাকে সবার আগে এই লোকের অবধি পৌঁছাতে হবে। তার মাধ্যমে হয়তো মিথিলার হত্যার রহস্যের কোন কিনারা পাবো। বিকেলে ব্যালকনিতে বসে কিছু অফিসের কাজ করছিলাম। পারমিতা আমার সামনে একটা চায়ের কাপ নিয়ে হাজির। আমি ওর দিকে একবার তাকিয়ে নিজের কাজে আবারও মনোনিবেশ করলাম। চাটা নাও। তোমার বিকেলে তো আবার চা ছাড়া চলে না। আগে চলতো না, কিন্তু এখন চলে। মানে কি বলতে চাইছো তুমি? আমার উত্তরে অবাক হয়ে পারমিতা প্রশ্ন করে। বলতে চাইছি, যখন মিথিলা বেঁচে ছিল, ওর হাতের চা বা কফি ছাড়া আমার বিকেল কাটতো না। সময়ের সাথে সাথে নিজেকে চা কফি ছাড়াই মানিয়েছি, কিন্তু এখন আমি তো আছি। আপু যা করতো তোমার জন্য, আমি কি করতে পারি না? যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার নতুন করে অভ্যাস করতে চাই না। কে জানে, যদি কোনোদিন তুমি পাশে না থাকো, আবারও মুশকিলে পড়ে যাব। আমার সাথে সাথে এরকম রহস্য করে কেন কথা বলছো? আমি তোমার পাশে কেন থাকবো না? আপু একটা দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গিয়েছে, তোমার কি মনে হয় আমার সাথে সেরকম কিছু হবে? এ বাবা, আমি আবার কখন সেটা বললাম? যদি কারোর সাথে ঘটে বলা যায় না। আজকাল যা হচ্ছে, চারিদিকে স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে, তো স্ত্রী স্বামীকে, আবার ভাই নিজের ভাইকে, বোন বোনকে মেরে ফেলছে। আমার কথা শুনে পারমিতা চমকে উঠল। আমি চমকানোর জন্য কথাটা বলছি ওকে? নিজের মায়ের পেটে বোনকে খুন করে শান্তিতে ঘুমানো, এটা তো অন্যায়। পারমিতা মনে মনে ধীরে ধীরে ভয়ের বীজ এমনভাবে বপন করে দেব যে চাইলেও পালিয়ে বাঁচতে পারবে না। পারমিতা চায়ের কাপটা রেখে বাইরের দিকে পা বাড়ায়। আমি ওকে পেছন থেকে জিজ্ঞাসা করি, রিসালাত কোথায়? ওকে ঘুমিয়েছে? না, ঘুমায়নি, মায়ের কাছে আছে। আচ্ছা, একটু পরে নিয়ে এসো এখানে। পারমিতা হ্যাঁ বোধক উত্তর দিয়ে চলে যায়। আমি আবার কাজ করতে লাগলাম। সকাল থেকে পায়ে ব্যথাটা আবারও বেড়েছে। প্রায় 3 বছর আগে, যখন আমার বিয়ে হয়নি, বাড়ির সিঁড়ি থেকে অসাবধানতা পা ফসকে পড়ে গিয়েছিলাম। তখন পাটায় ভীষণ চোট পাই। এখন পর্যন্ত সেই ব্যথাই বয়ে বেড়াচ্ছি। যখন পায়ের উপর একটু বেশি চাপ পড়ে, ব্যথাটা আরও বেশি অনুভব হয়। কাজ রেখে মাকে খোঁজার জন্য রান্নাঘরের দিকে গেলাম, যেখানে রিসালাতের জন্য খাবার তৈরিছে। কিরে বাবা, কিছু লাগবে? মা আমায় দেখে বলল, মা পায়ের ব্যথাটা আবারও বেড়েছে, তোমার কাছে ওষুধ হবে? হ্যাঁ হবে, কিন্তু ওষুধ তো আমার ঘরে। যাই, আমি এনে দিচ্ছি। না থাক, তুমি কাজ করো, আমি নিয়ে আসছি। নিচ্ছি, তোকে যেতে হবে না এখন কষ্ট করে। এই বলে আমি মায়ের ঘরের দিকে গেলাম। কেন জানি না ব্যথাটা আজ একটু বেশিই বেড়েছে। সেদিন যে কোনো না কোনো তৈলাক্ত সিঁড়িতে পড়ে পা দিতে গিয়েছিলাম, সেই ভুল ফল এখনও পোয়াতে হচ্ছে।
মায়ের ঘরে ঢুকে ওষুধ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওষুধ খুঁজে পেলাম না। ড্রয়ারের ভিতর খুঁজলাম, সেখানেও নেই। ওষুধটা তো নিতেই হবে আমায়। ভালো করে চারদিকে খুঁজতে লাগলাম, যেসব জায়গায় ওষুধ থাকার প্রশ্নই উঠল না সেসব জায়গায় খুঁজতে লাগলাম। মায়ের ওয়ার্ড্রপে একটা বাক্সের ভিতরে যেখানে বহু জিনিসপত্র ফেলে রাখা, সেগুলো খুঁজতে শুরু করি। হঠাৎ আমার চোখে একটা জিনিস আটকে পড়ে। ওয়ার্ড্রপের ভেতর থেকে বের করে আনলাম একটা পয়জনের শিশি। সেই বিশেষ শিশি যা আজ থেকে বেশ কয়েক মাস আসে আমাকে দেখা হয়েছিল। তবে কে দিয়েছে? কেউ কি কিছু জানতে পারে? তখনই বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান চলছিল। এত মানুষের ভেতরে আসল অপরাধীকে কেউ শনাক্ত করতে পারেনি। কিন্তু সেই পয়জনের শিশি মায়ের কাছে কেন? হঠাৎ কেন জানি সব কিছু হিসাব দুয়ে দুয়ে চার হয়ে গেল আমার কাছে। সিঁড়িতে ইচ্ছাকৃত তেল ফেলে রাখা আমার অ্যাক্সিডেন্ট, তখন তো বাড়িতে বাইরে কেউ ছিল না, আর মাকে সন্দেহ করার চিন্তা কারোর স্বপ্নেও আসেনি। কিন্তু আজকের এই বিষ, তার মানে এসব মায়ের কাজ। মা শুধু মিথিলাকে খুনের সাথে জড়িত নয়, আমাকে খুন করার পরিকল্পনা তার আগের থেকেই যা এখন মা মনে পুষে রেখেছে। যা এখনও মা মনে পুষে রেখেছে। কি খুঁজে পেলি ওষুধ? কি করছিস এতক্ষণ? মা আমাকে নিচ থেকে জিজ্ঞাসা করে। না, পাইনি, তবে খুঁজছি। আর খুঁজতে হবে না, ওষুধ নেই, থাকলে এতক্ষণে ঠিক পেয়ে যেতি। এবার নিচে চলে আয়। আমি বিশেষ শিশিটা আবার জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা আমাকে ডেকে বলল, এতক্ষণ কি করছিস আমার ঘরে? একটা ওষুধ খুঁজতে এত সময় লাগে নাকি? কি করব বলো, খুঁজে পাচ্ছিলাম না যে কিছুতে। আচ্ছা, আমি তাহলে বাইরে গিয়ে নিয়ে আসছি। এই অবস্থায় যেতে পারবি? তুই না পারলে বল, কেয়ারটেকারকে পাঠাবো। না, আমি ঠিক আছি, পারবো। এত টেনশন করো না তো আমায় নিয়ে। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ওষুধ কেনার জন্য। তখন 7টা হবে। চারিদিকে অন্ধকার আসছে ধীরে ধীরে, সাথে সাথে ঠান্ডা বাতাস। শীতের ভিতরে বৃষ্টি নামবে নাকি কে জানে। এমনিতে দেশের বিভিন্ন জায়গায় নাকি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নিউজে দেখছিলাম। আমাদের এদিকে তাই হবে মনে হচ্ছে। আমাদের গলিতে ফার্মেসিটা কোনো কারণে বন্ধ, তাই বাইরের দিকে আসতে হলো বাধ্য হয়ে। একটু পর আমার ধারণাকে সত্যি করে আকাশ থেকে অঝরে বৃষ্টি নামলো। এত বৃষ্টি আমি শীতকালে কখনো দেখিনি। দৌড়ে গিয়ে দোকানের সামনে দাঁড়ালাম, কিন্তু বৃষ্টিতে তো আর বাদ মানবে না। সে তার আপন গতিতে ঝরে চলছে। আমার অর্ধেক শরীর ভিজে একাকার, ঠান্ডায় পুরো শরীর জমে যাবার উপক্রম। ঠিক তখনই একটা জিপের ফ্ল্যাশ লাইট এসে পড়লো আমার উপর। গাড়িটা এসে আমার সামনে দাঁড়ালে, তারপর আমার ইশারা করে কেউ ভেতরে দিকে ডাকলো। বৃষ্টির কারণে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, এইটুকু বুঝতে পেরেছি যে আমাকে ইশারা করে ডাকছি। আমি দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। সিটের উপরে বসতে সে একটা টাওয়াল এগিয়ে দিল আমার হাতে। আমি হাত বাড়িয়ে নিলাম। আপনি ভিজে গেছেন, টাওয়াল দিয়ে নিজের ভেজা শরীরটা মুছে নেন, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি ভেজা শরীরটা টাওয়াল দিয়ে মুছতে মুছতে বললাম, থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। নাকক আগে দেখেছি এই এলাকায়। কোথায় থাকেন আপনি? আমি একটা মেয়ে, আর আপাতত এই দেশে আছি। আপনি কোনো পুরুষ লোক নন না যে আপনাকে দেখেই যে কেউ বুঝতে পারবে আর আপনি এদেশে থাকেন। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। ও, তার মানে আমার নাম ধাম জিজ্ঞাসা করছেন? বেশ, বলছি তাহলে। আমার নাম দোয়া রহমান জান্নাত। আপনি আমায় দোয়া বা জান্নাত না যে কোনো নামে ডাকতে পারেন, তবে আমি জান্নাত নামে ডাকলে বেশি খুশি হয়, কারণ এই নামটা আমার নিজের দেওয়া। দোয়া নামটা কেমন জানি না, সেকালে সেকালে লাগে। কি করব বলুন? দাদার দোয়া নামটা একেবারে ফেলে দিতে তো পারি না। মেয়েটার কথা শুনে পুরো অবাক হয়ে যাচ্ছি। একটা সাধারণ প্রশ্ন উত্তর কেউ এত কথা বলে কি করে? প্লিজ প্লিজ, এবার থামুন। এত কিছু জানতে চেয়েছি আমি আপনার কাছে, অদ্ভুত তো। আর আপনি নিজের নাম জান্নাত কেন? জাহান্নাম রাখুন, তাতে আমার কি। ওয়েট, আমি কথা ভেতরে আগ বাড়িয়ে ঢুকে পড়া একদম পছন্দ করি না। তার মানে এখনও শেষ হয়নি আপনার বলা? কী করে হবে? আপনি আমাকে দুটো প্রশ্ন করছেন। আমার নাম ধাম। নামটা তো বললাম, ধামটা মানে আমি কোথায় থাকি সেটা বলবেন? থাক, আমি শুনতে চাই না, বলতে হবে না। বলতে না বললে হলো? যখন জানতে চেয়েছেন, আমি যে উত্তর রেডি করে রেখেছি পেটের ভিতর, এখন সেগুলো না বের করতে পারলে বদহজম হয়ে যাবে যে আমার। আচ্ছা বলুন, শুনছি। আমি এই শহরে থাকি, আগে উত্তরায় থাকতাম, এখন ধানমন্ডিতে। আমার একটা পার্লারের বিজনেস ছিল, জানেনই তো, উত্তরাতে চলছিল খুব একটা। পরে ধানমন্ডিতে চলে এসে একটা ফ্রেন্ডের সাজেশনে এখন এসে আমার ব্যবসার পুরো লালবাতি। বাধ্য হয়ে অফ করে দিতে হয়েছে পার্লারটা। প্রথম প্রথম খুব ডিপ্রেশনে ছিলাম। এসব নিয়ে পড়ে থেকে লাইফটা তো আর আপস অ্যান্ড ডাউনস থাকবে। সচিল, এত কিছু চাপ নেওয়ার কিছু নেই। কথার জাল তো মুখে পোকা বসায় দেয়। মানুষ তো দূরের কথা, কীভাবে চলবে বিজনেস? ইচ্ছেস করছিল মুখের উপর কথাটা বলেই দিই, কিন্তু যাই হোক না কেন, আমাকে এরকম একটা বিপদের মুহূর্তে হেল্প করেছে, তাই মনে রাখার চেপে ধরলাম। ও আচ্ছা, তা কী করে হয়েছে এখন? পড়াশোনার সাথে চাকরি বাকরি করি না, কিছুই করি না। বলতে পারিনি। ইন্টারভিউ দিয়েছিলাম 4-5 জায়গায়, কাজ হলো না। দেখুন, আমি চাইলে কিন্তু বলতেই পারতাম যে আমি ইচ্ছে করে জব নিচ্ছি না, বা আরও অনেক কিছু। সেটা বলিনি, কারণ আমি বানিয়ে বানিয়ে কথা বলা একদম পছন্দ করি না।
মেয়েটার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি, একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে। এরপর থেকে ভেবেচিন্তে কথা বলতে হবে এর সাথে। খেয়াল করলাম আমাদের গাড়িটা বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। আমি তাকে পেছন থেকে ডাক দিয়ে বললাম, আমার একটা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে আবার। এই বৃষ্টির ভেতরে বাসায় কি করে ফিরবেন? আর যদি আপনার একান্ত এই রাতের ভেতরে ভিজতে ইচ্ছে হয় তাহলে নেমে যেতে পারেন। তাহলে আপনি বলুন এখন কি করা উচিত? আমার বাসায় যেতে আপনার কোনো আপত্তি আছে? সেটা কি করে হয় দোয়া ম্যাডাম? আমি আপনাকে চিনি না জানি না, এভাবে হুট করে আপনার বাড়িতে চলে যাব? এই যে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাকে জান্নাত নামে রাখলে বেশি খুশি হব। শুনুন, আপনাকে খুশি রাখার দায়ভার আমি নিয়ে রাখিনি, আর আপনি আমাকে দোয়া নামেই ডাকবো, ঠিক আছে? আচ্ছা, সেটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি আমার বাড়িতে যেতে ভয় পাচ্ছেন কেন? কি মনে করছেন আমি আপনার কোনো ক্ষতি করে দেব? সব ব্যাপারে একটু বেশি বুঝলে হয় না? কখন বললাম যে আপনি আমার ক্ষতি করে দেবেন? আপনি আমায় নিজের বাড়ির ভিতরে নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু লোকজনদের হ্যান্ডেল করবেন কিভাবে? আমার বাড়িতে আমি ছাড়া বর্তমান কেউ নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমার মনে হয় এটা ছাড়া আর কোনো অপশান নেই আপনার কাছে। দুর্ভাগ্যজনক নেই। কিছুক্ষণ পর গাড়িটা এসে দোয়ার বাড়ির সামনে থেকে থামলো। আমরা দুজনে গাড়ির ভেতর থেকে নেমে পড়ে ঢুকলাম। দোয়ার আমার ড্রয়িং রুমে বসে ভেতরে চলে গেলো। একটু পর হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসে। আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন, আমার বাসায় পোশাক আছে। এই যে বললেন আপনি ছাড়া কেউ থাকে না, এখানে পুরুষ মানুষদের পোশাক পেলেন কোথা থেকে? এখানে থাকে না বলছে, আগে থাকতো না বলিনি। পোশাকগুলো আমার ভাইয়ের, ও একটা কাজে শহরের বাইরে আছে, তাই বলুন। কিন্তু আমি ঠিক আছি, যেটুকু ভিজেছিলাম পথে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। যা ভালো কথা, চাটা খেয়ে নিন, বেশি করে আদা দিয়ে নিয়ে এসেছি। একটা কাজ খুব ভালো করেছে দোয়া, আমি এমনিতে আদা দেওয়া চা খুব পছন্দ করি। ও নিজের মনের অজান্তে আমার ভালো লাগাটা বুঝে গেল। দোয়া চা নিয়ে আমার বিপরীত দিকটায় সোফায় বসে পড়েছে। আপনি এরকম কেন? কোনো কষ্ট করে চা বানিয়ে আনলাম আপনার জন্য, একটা কমপ্লিমেন্ট তো দেবেন। হায় আল্লাহ, এ কেমন মানুষ, নিজে কাজ করে আবার নিজেই সেদে কমপ্লিমেন্ট চাচ্ছে। খুব ভালো হয়েছে। হয়েছে, এখন এটা না বললেও চলবে। আগে কথাটা বললে বেশি খুশি হতাম। আপনি তো আবার আমাকে খুশি রাখার দায়িত্ব নিয়ে বসে নেই, কেননা ভাববেন আমার কথা। আমি ভুলেই গেছিলাম কথাটা। কথাটা শুনে ইচ্ছে করছে চা শুদ্ধ কাপটা মুখের উপর ছুঁড়ে মারি। এমন বিরক্তিকর মানুষ আমি আমার গোটা জীবনে দেখিনি। কোনো মতে কাপটা শেষ করলাম। আমার কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, বৃষ্টি থামলে বেরোতে হবে আমায়। দেরি হচ্ছে নাকি আমাকে ভয় পাচ্ছেন? অবশ্য আপনি যে ভিতর ডিম চেহারা দেখেই বুঝতে পেরেছি। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার বাড়িতে ফেরাটা সত্যি ভীষণ জরুরি। সেখানে আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, তাই তো? খুব চিন্তা হচ্ছে বুঝি ছেলের জন্য? দোয়ার মুখ থেকে কথাটা টেনে নিজের থেকে বলে উঠলাম। আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমার যে ছেলে আছে আর আমি তার জন্য টেনশন করছি, সে জানলো কী করে সেটা? এটা তো দোয়ার পক্ষে জানা কিছুতেই সম্ভব। ওয়েট ওয়েট, কী বললেন আপনি? আমি আমার ছেলের জন্য টেনশন করছি, আপনি জানলেন কী করে আমার ছেলে আছে? এটা না হয় সাসপেন্স হিসেবে থাকুক, ছেলের জন্য টেনশন করছেন এটা ঠিক কিনা আগে বলুন। আপনি আগে বলেন আমার ছেলে আছে, এটা জানলেন কী করে? না আমি আপনাকে আজকের আগে চিনতাম না, আমি আপনাকে আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি, তাহলে কী করে জানলেন আপনি আমার ছেলে আছে? আমার কথা শুনে দোয়া হো হো করে হেসে উঠল। ওরে হে বিরক্তিকর হাসি আমার মেজাজ আরও বিগড়ে দিচ্ছে। প্লিজ বি সিরিয়াস। আমি নিশ্চয় হাসার মতো কোনো প্রশ্ন করিনি আপনাকে। হাসার মতো প্রশ্ন করিনি তো কী করেছেন? আমার উপরে তো হম্বিতম্বি করার আগে নিজের ফোনের ওয়ালপেপারের দিকে চেয়ে দেখুন। আমি ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে ডিসএলআরের ছবিটা স্ক্রিনের উপর ভেসে আসে। এবার বুঝলেন তো কেন হেসেছি আমি? আর আপনি তো পুরো বাচ্চাদের মতো করেছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এটা যে আমার ছেলে সেটা কোথাও লেখা ছিল না। আমি জাস্ট গেম করছি। আর দেখুন মিলে গেল। আপনার ছেলে পুরো কিউটের ডিব্বা। নিশ্চয়ই আপনার ওয়াইফের মতো দেখতে হয়েছে। ও দেখতে অনেকটা ওর মার মতো হয়েছে। আমার কোনো কিছু পায়নি। আপনার ওয়াইফ খুব সুন্দর তাহলে? হ্যাঁ, ছিল একসময়। ছিল মানে এখন কি আর নেই? এটা আবার কেমন কথা? তার মানে এখন আর তাকে সুন্দর মনে হয় না আপনার? আসলে সব পুরুষরাই এক, বউদের প্রথম প্রথম সবার কাছে বিশ্ব সুন্দর মনে, কিন্তু তারপর শাট আপ। আপনি নিজের মুখটা বন্ধ রাখবেন। কেন, সত্যি কথা বললাম বলে? আমার ওয়াইফ আর বেঁচে নেই, ছেলে জন্মের সময় দুর্ঘটনায় মারা গেছে। বুঝতে পেরেছেন? দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে চায়ের কাপ দুটো কিচেনে নিয়ে গেল। আমি সোফা থেকে উঠে ড্রয়িং রুমের কাছের জানলার পাশে দাঁড়ালাম। বৃষ্টি এখন পুরোপুরি থামে নাই, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানলাটা খুলে দিতে বৃষ্টির ফোঁটা ছিটেক আমার গায়ের উপর এসে পড়লো। এখন স্পষ্ট মনে আছে এমন একটা দিনে আমার আর মিথিলার বিয়ে হয়েছিল। আমাদের ফুলসজ্জার রাতে আবহাওয়াটা আজকের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ, আর সেই সাথে রাতে রিসালাত এসেছিল আমাদের ভেতরে। আমার আর মিথিলার প্রথম প্রণয়ের ফসল রিসালাত, সেই কারণে ওর প্রতি আমার স্বাভাবিকের থেকে একটু বেশি দুর্বলতা। একটু পরে আমি আমার কাঁধে কারো স্পর্শে অনুভব করি। পেছনে ফিরে দেখি দোয়া দাঁড়িয়েছি। একে আপনি এখানে? আমি প্রশ্ন করলাম। না জেনে আপনাকে হার্ট করার জন্য দুঃখিত। দেখুন, আমার বাইরে থেকে দেখতে
যেমন মনে হয় আমি মানুষটা কিন্তু অন্যরকম, অন্য কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একটা অনুভূতি সৃষ্টিকর্তা আমায় দিয়েছেন। আরে আপনি শুধু শুধু দুঃখ প্রকাশ করছেন কেন? আমি আপনার কোনো কথাই কিছু মনে করিনি। তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছেন কেন? বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু আমার জানা হলো না। আমি অর্ণব জামান, আর আমি আপনার কারণে মন খারাপ করিনি। নিজেকে কোনো কারণে দোষী ভাবার কোনো কারণ নেই। ও বুঝেছি, নিশ্চয়ই ওয়াইফের কথা মনে পড়ছে। দেখুন, আমি আপনার ওয়াইফের কথা তুলে মনটা খারাপ করে দিলাম, সেক্ষেত্রে দোষটা কিন্তু আমার। ভারী অদ্ভুত তো আপনি। বলছি তো আপনার কোনো দোষ নেই, তারপরও তার দায় নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আর এটা নয় যে কোনো ব্যাপার না। আমার মৃত স্ত্রীর কথা এরকম মাঝে মধ্যেই মনে পড়ে। ইনফ্যাক্ট আমি কখনোই ভুলতে পারিনি তাকে। সেটাই স্বাভাবিক। আমাদের দুজনের পর্ব শেষ না হতে বৃষ্টি নিজের পাট চুকিয়ে দেয়। এখন আর বাইরের বৃষ্টি ফোঁটা জানলা দিয়ে এসে আমার গায়ে পড়ছে না। দোয়াকে বললাম, এই দেখুন বৃষ্টি থেমে গেছে, এখন বাসায় যেতে হবে। আমার বাচ্চা না জানি কী করছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কয়টা বাজে দেখেছেন? রাত 11টায়। এত রাতে কী করে বাসায় যাবেন আপনি? আর তাছাড়া যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। এত কিছু ভাবলে চলবে না আমার। আমাকে বাসায় যেতে দিন। আর বাচ্চাটা একলা আছে। একলা কোথায়? আপনার বাড়ির অন্য অন্য লোকজন কি বাসায় নেই? সেটা তো আরও বেশি ভয়ের কারণ। মানে, আপনার কথা ঠিক বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না আপনাকে, আমাকে এক্ষুনি বেরোতে হবে ব্যাস। এই বলে বেলকনি থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো আর ভয় পেয়েছিলাম এবার পারমিতাকে কী জবাব দিই, তাই ফোনটা রিসিভ করলাম। অর্ণব, তুমি কোথায়? এতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, তোমার ফোন বন্ধ করে রেখেছিলে কেন? ফোনটা বন্ধ করে কেন রাখবো? নেটওয়ার্ক কাজ করছিল না হয়তো। বাইরে আবহাওয়া কেমন দেখতে পাচ্ছ? আচ্ছা তুমি কোথায় সেটা তো বলবে। আমি আছি একজনের বাসায়। কার বাসায়? কী বলছো তুমি? পরে সব বলছি, আগে বলো রিশলাত কী করছে? কান্নাকাটি করছে না তো? হ্যাঁ, কান্নাকাটি তো করেছিল, এই কিছুক্ষণ হলো ঘুমিয়েছি। যাক, ওর খেয়াল রেখো। আমি এক্ষুনি বাসায় ফিরছি। অর্ণব, তুমি এত রাতে বাসায় কী করে ফিরবে? কটা বাজে খেয়াল রেখেছো? তাহলে কী করবো এখন? আচ্ছা তুমি কোথায় আছো সেটা তো বললে না। আমি আমার একটা বন্ধুর বাসায় এসেছি, অবশ্য ও যেতে দিতে চাইছে না এত রাতে ঝড় বৃষ্টির ভেতর। বাধ্য হয়ে পারমিতাকে মিথ্যে বললাম। এই সময় আমি কোনো মেয়ের সাথে আসি, এটা পারমিতা বা মা কেউ ভালোভাবে নেবে না। তোমার আবার কোন বন্ধু? যাই হোক, তুমি একটা কাজ করো, সকাল সকাল চলে আসো। এত রাতে বাইরে বের হতে হবে না। তুমিও বলছো এই কথা? পারমিতা ফোনটা রেখে দেয়। ইতিমধ্যে আবার ঝিরঝিরি করে বৃষ্টি শুরু। কে ছিল ফোনে আর কি বলছিল? দোয়া পেছন থেকে আমায় প্রশ্ন করে। আমার নতুন ওয়াইফ পারমিতা। ও একই কথা বলছে আপনার মতো। দোয়ার আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার দিকে প্রথমে কিছু বুঝতে না পারলো আমি আবার বিয়ে করেছি, এটা জানতে পারাতে অবাক হওয়ার কারণ বেশ ভালোই বুঝতে পারলো। ঠিক আছে, আমি আপনাকে বিছানা রেডি করছি, যে এসে ঘুমিয়ে পড়ুন। দোয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার জন্য বিছানা রেডি করতে চলে যায়। ওর সামনে ভীষণ লজ্জায় পড়ে গেলাম। না জানি মনে মনে কী ভাবছে। স্ত্রী মারা যাওয়ার পরে আর একটা বিয়ে করেছে, সত্যি অন্যায়। এতে কি সত্যি আগের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়? কখনোই আবার তো এমন মনে হয়নি। আমি বিয়েটা করেছিলাম শুধু আমার বাচ্চার জন্য, বাবা মায়ের জোড়াজোড়িতে। এর বাইরে আর কোনো মোহ ছিল না আমার। কিন্তু সেটা কি করে বোঝাই জান্নাতকে? কী দায় পড়েছে? এমনিতে এই রাতটা তার সাথে আমার শেষ সাক্ষাৎ। জানি না এরপর আর কোনো দিন দেখা হবে কি না। একটু পর দোয়া আমাকে ডাক দিল। আমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। দোয়া ওর রুমের দিকে চলে যায়, ঘরের লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ে। এরপর আর কিছু মনে নেই আমার। রাত 12টার দিকে দোয়ার কাছে একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। যা বলেছিলাম ঠিকঠাক করতে পেরেছো তো? কে? হ্যাঁ পারমিতা ম্যাম, আমি আপনার হাজব্যান্ডের কথার জালে ভুলিয়ে ভালিয়ে নিজের বাসায় নিয়ে এসেছি। গুড জব। সেটা আমি অর্ণবের কথাতেই বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো তুমি। আচ্ছা ম্যাম, আমি রাখছি। এখন অর্ণবের ঘুম ভেঙে যেতে যে কোনো সমস্যা। রাখি মানে? যে কাজটা বলেছি সেটা কখন হবে? আজ রাতের মধ্যে শেষ করে দাও ওকে। এই সুযোগ আর কোনো দিন আসবে না আমার। আচ্ছা ঠিক আছে, আশা রাখছি আজ রাতের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আজকে রাতের ভিতরেই কাজটা হওয়া চাই। একটু ভেবে দেখো, অর্ণব যে আজ তোমার সাথে আছে, এটা তুমি আর আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না। ওকে মেরে লাশটা লুকিয়ে রাখলে কেউ খুঁজে বের করতে পারবে না। সেসব না হয় বুঝলাম, কিন্তু ওনার মা, সে তো হন্যে হয়ে খুঁজবে নিজের ছেলেকে। তখন কি করবেন সেটা আমি দেখে নিব। তোমাকে যে কাজটা করতে বলছে সেটা করো। আমি কিন্তু সকালবেলা কোনো এক্সকিউজ শুনবো না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে নিজের কাজ শেষ করছি। পারমিতার কথা শেষ না করতে রিসালাত জেগে উঠে কান্না করতে লাগলো। ফোনে রেখে পারমিতা এগিয়ে যায় ওর দিকে। দুধের ফিটারটা মুখের কাছে নিয়ে পরক্ষণে ফিরিয়ে আনলো। এতে রিসালাতের আরও জোরে কান্না জুড়ে দিল। কী হয়েছে বাবু? খুব খিদে পেয়েছে তাই না? একটু সহ্য করো, কারণ এখন থেকে যেটা চাইবে সেটা আর পাওয়া হবে না তোমার। তাই অভ্যাস শুরু করো। এই পৃথিবীতে যে মানুষ সবথেকে বেশি ভালোবাসে, তাকে আমার লোক চিরতরে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এরপর আর
কে টেক কেয়ার করবে তোমার? আমি ছাড়া যে আর কেউ থাকবে না। তোমার মাকে যে মেরে যে রাগটা মেটাতে পারেনি, সেটা তোমার দ্বারাই পূরণ করব। একটু পরে ঘরের ভিতরে মা ঢুকে পড়ে। মা পারমিতাকে উদ্দেশ্য করে বলে, এ কি বৌমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? বাচ্চাটা কান্না করছে, দেখতে পাচ্ছ না কি? দেখতে তো পাচ্ছি মা, কী করবো বলুন? আমাকে তো ভালোই লাগে না ওর। এই বয়সে বুঝে গেছে যে আমিও সৎ মা হই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী বলছো? একটা বাচ্চার নামে ওর কি এতই বুঝ হয়েছে? আমি তো পাচ্ছি না, আপনি সামলান। হ্যাঁ, এই কারণেতে তোমায় এই বাড়ি বউ করে এনেছিলাম। দিন দিন তোমার আচার ব্যবহার দেখে অবাক না হয়ে পারছি না বৌমা। এই আপনি যান তো এখান থেকে, নিজের নাতিকে নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যান। নিতে পারছি না আপনাদের কাউকে। মা রিসালাতকে কোলে নিয়ে চলে গেল। পারমিতা রাগবশত রিসালাতের ফিটারটা তুলে ময়লা ঝুড়িতে ছুঁড়ে মারে। ভুল করেছি, চরম ভুল করেছি। উচিত ছিল দুধের সাথে বিষ মিশিয়ে দেওয়া। বাপের সাথে ছেলেটাকেও টিকিট কাটা হয়ে যেত। শেষে কিনে এই মহিলার কাছে কথা শুনতে হলো। কত প্ল্যান করেছিলাম অর্ণবের কাছে এই মহিলাকে খারাপ প্রমাণ করার জন্য, কিন্তু অর্ণব, ওর ভিতর কোনো প্রতিক্রিয়া নেই। নয়তো সেদিন কিচেনে নিজের মায়ের আর আমার কথাগুলো যা ওই মহিলাকে কায়দা করে বাধ্য করেছিলাম, তারপর ড্রয়ারে আমার রেখে দেওয়া বিশেষ শিশি যা বিয়ের দিন আমি নিজের হাতে মিশিয়ে দিয়েছিলাম ওর খাবারে, দেখে চুপ করে রইল কী করে? ওর মনে কি একটিবারের জন্য সন্দেহ হয়নি সব কিছুর পেছনে ওর মা আছে? মাই ওর ক্ষতি করেছে। যাই হোক, আজকের পরে এমনিতে আর কোনো কিছু ভাবার মতো অবস্থায় থাকবে না। দোয়া এতক্ষণে হয়তো নিজের কাজ ছেড়ে ফেলেছে, এখন শুধু অপেক্ষার সকাল হবার। গুড বাই অর্ণব, যাও নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো, আর আমার প্রতি কৃতজ্ঞ থেকো। এত বড় একটা সুযোগ তোমার দয়াতেই কিন্তু পেলে তুমি। এই বলে পারমিতা হেসে উঠল। ওর অট্টহাসির শব্দে পুরো ঘর আন্দোলিত হয়ে উঠল। এদিকে দোয়া একটা ধারালো ছুরি নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ঘরের দরজা খোলা রেখেই ঘুমিয়েছিলাম। ও ধীরে ধীরে এসে বিছানার সামনে দাঁড়ায়, তারপর নিঃশব্দে বিছানার উপর উঠতে লাগলো। ধারালো ছুরি দিয়ে বুক বরাবর তাক করে ধরে। ওর নিঃশ্বাস ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়েছে। জীবনে প্রথম কারো প্রাণ নিতে চলছে। এই কাজটা খুব সহজ হবে না, এটা স্বাভাবিক। ছুরির অগ্রভাগটা আমার টি শার্ট স্পর্শ করতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি দোয়া বসে আছে আমার সামনে। ও তৎক্ষণাৎ ছুরিটা সরিয়ে ফেললো। আমি ঘুম ঘুম অস্পষ্টে বললাম, এ কি দোয়া, এত রাতে তুমি এখানে কী করছো? কিছু না, কিছু না, এমনিতেই। তোমার হাতে ওটা কি, একটু দেখি। ও কিছু কিছু না আমার হাতে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো তুমি। আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকালে। দেখাও আমায়, কী আছে হাতে। আর তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো? কেন এসেছি জানতে চাও? বলছি, আমি ভালোবাসা পেতে এসেছি, তোমার আদর পেতে ইচ্ছে করছে আমার। এই বলে দোয়া আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। ওর ঠোঁটটা আমার ঠোঁটের কাছে নিয়ে এসো। একদম ঠিক হচ্ছে না কিন্তু, তুমি এগুলো করতে পারো না আমার সাথে। আমি একজন বিবাহিত পুরুষ, আমার বাচ্চা আছে, এখন সম্ভব না আমার দ্বারা। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে চাই আজকের জন্য। প্লিজ অর্ণব, আপন করে নাও আমায়, প্লিজ অর্ণব। ইতিমধ্যে দোয়া তার হাতটা আমার টি শার্ট ভেদ করে বুকের উপর নিয়ে গেছে। ওর কোমল হাতের স্পর্শে আমি যেন হারিয়ে লাগলাম। উত্তেজনা চোখ বন্ধ হয়ে আসছে আমার। একটু পরে হঠাৎ সব কিছু কেমন থেমে গেল। চোখ মেলতে সামনে আর দেখতে কেউ নেই আমার সামনে। আমার বুঝতে বাকি রইল না দোয়ার সুযোগের সৎ ব্যবহার করে পালিয়ে গিয়েছে। ও আমার উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিল, সেটা পূরণ করতে পারিনি। জানি না মাঝরাতে ঘুমটা ভাঙলেও কী হতো আমার সাথে, কিন্তু ও এত রাতে এভাবে কেন আসলো আমার কাছে বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা ফোনের রিংটংয়ের আওয়াজে ঘুম ভাঙলো। স্ক্রিনের দিকে তাকাতেই চোখের ঘুম নিমেষে উধাও হয়ে গেল আমার। দোস্ত, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ পেরেছি, সেই কারণে তোকে ফোন করা। আমি জানতাম ঠিক একটা ভালো নিউজ পাবো তোর কাছ থেকে। আচ্ছা, তুই ঠিকানাটা নোট করে রাখ, আমি বলছি। এক বন্ধুর মারফত সাহিত্য চৌধুরী বর্তমান ঠিকানা জোগাড় করেছি। সে সেই ডাক্তার যে মিথিলাকে পুড়িয়ে মেরেছিল। এক হাতে নাতে ধরতে পারলে আমার অনেক রহস্যের সমাধান হবে। তাই সিদ্ধান্ত নিলাম আজ বাসায় না গিয়ে এর কাছেই যেতে হবে। যা হবার তারপর হবে। বাথরুম থেকে হালকা ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে পা দেওয়াতে দোয়া এসে আমার সামনে দাঁড়ালো। আমি বেশ বিরক্ত হয়ে ওর উপস্থিত। পথ ছাড়া, আমাকে যেতে দাও। আমাকে না জানিয়ে এভাবে চলে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, কিন্তু একে তো চলে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। যদি আপনার তাই মনে হয়, হ্যাঁ পালিয়ে যাচ্ছি আমি, কারণ আপনি মানুষটা একদম সুবিধার না। কেন, কী করেছি আমি? লজ্জা নেই আপনার? কাল রাতে নোংরামি করতে এসেছিলেন, ভুলে গেলেন? কী নোংরামি করেছি আমি আপনার সাথে? রাতে চুপিসারে একটা পুরুষের বিছানায় উঠে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করাটাকে যদি নোংরামি মনে না হয়, সেটা আপনার মেন্টালিটির সমস্যা, আমার নয়। এভাবে কথা বলছেন কেন? আমি আপনার সর্বনাশ করে দিয়েছি? আমি আপনার সাথে আর একটা কথা বলতে চাই না, এবার দয়া করে আমাকে আমার পথে ছেড়ে দিন। এই বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। দোয়া আমার পিছন পিছন আসতে লাগলো। সিঁড়িয়ে তারপর মেন পেরিয়ে দরজার দিকে পা বাড়াতে দোয়া পেছন থেকে বলে উঠলো, আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ আমায় নিয়ে যান। আপনি আমার সাথে কোথায় যেতে চান? আমার বাড়িতে? না, আপনি যেখানে যাচ্ছেন। আমি কোথায় যাচ্ছি আপনি জানলেন কী করে? আমি আমার বন্ধুর সাথে কথা বলা সব শুনেছি। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার স্ত্রীর মৃত্যুর রহস্যের সমাধান মিলবে, তাই তো? একদম ঠিক। তাই, কিন্তু আমার ব্যাপারে এত ইন্টারেস্ট
কেন জানতে পারি? সেটা না হয় পরে জানতে পারবেন। আগে আমায় আপনার সাথে নিয়ে চলুন। কথা দিচ্ছি আপনার স্ত্রী অপরাধীকে শাস্তি পাইয়ে আমি নিঃস্বার্থ সাহায্য করব। আর কেউ আমাকে নিজের ইচ্ছে অনুসারে পরিচালনা করতে পারবে না। এবার যা করার শুধু নিজের জন্য করব। আপনার এত কথা তো বুঝতে পারছি না আমি, তবে আমি মন থেকে সাহায্য করতে চাইলে নিঃস্বার্থভাবেই করতে হবে, কারণ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। বুঝতে পেরেছেন তো? আমার সম্মতি দোয়া ভীষণ খুশি হলো। এরপর আমরা দুজনে মিলে সাহিত্য চৌধুরী অর্থাৎ আমার স্ত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দোয়া চুপ করে গাড়িতে বসে আছে, এক কোণে বসে আছে। ওর নীরবতা দেখে কিছুটা অবাক হলাম। কী ব্যাপার, তুমি কি কথা বলতে ভুলে গেলে নাকি? চুপ করে আছো কেন? একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয় নিয়ে? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল, আগে জানতাম না তো। আমরা সাহিত্য চৌধুরীর বাড়িতে যাচ্ছি, ভুলে গেলে? গাড়ি ঘুরান, আমরা ওনার বাড়িতে যাব না। কি বলছো তুমি এসব? দেখুন আমি যা বলছি তাই। এই সময় ওর কাছে গিয়ে কিছুই করতে পারবো না। আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের কাছে আসতে বাধ্য হয়। এ কথা শোনার মাথায় আসেনি কেন? কিন্তু কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এর আগে বলুন ওকে কোথায় নিয়ে আসলে ভালো হয়? আপনার কোনো চেনা পরিচিত জায়গা আছে? হ্যাঁ আছে, কিন্তু সেখানে যেতে হলে তো গাড়ি ঘোরাতে হবে আমাদের। পুরনো ঢাকায় আমার কেনা একটা ফ্ল্যাট আছে একটু ভেতরের দিকে, আর ওই দিকটায় লোকজন খুব কম। ব্যাস তাহলেই হবে। আপনি তাহলে এবার গাড়ি ঘুরিয়ে আপনার বাসার দিকে চলুন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। এমনভাবে বলছে যেন তুমি বললেই ও চলে আসবে। এত সহজ নাই। দোয়া ফোনটা বের করে একটা নাম্বারে কল দিল। একটু পর তাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো সাহিত্য সাহেব, আমি জান্নাত মানে দোয়া বলছি। হ্যাঁ দোয়া বলুন। সত্যি আপনাকে আমার সাথে একটু দেখা করতে হবে। দেখা করতে হবে? কিন্তু কেন? জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। যা বলার ফোনে বলুন, আমি বিজি আছি এখন। ফোনে বলবো না? ঠিক আছে, পরে পুলিশের জেরার মুখে পড়লে? আমি কিন্তু কিছু জানি না। মানে পুলিশের জেরায় পড়তে হবে কেন? কী হয়েছে বলবেন আমায়? সেটা বললে জন্যই তো ডেকেছি। ফোনে কথাগুলো বলা যাবে না। আর যদি আপনি রিস্ক নিতে রাজি থাকেন আমি বলতে পারি, সমস্যা নেই। কী এক ঝামেলায় ফেললেন আপনি বলুন তো। আচ্ছা আমি 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাবো, চিন্তা করবেন না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দোয়ার দিকে। ওর কথা বলা শেষ হতে আমার মনের ভেতরে এতক্ষণ জমে থাকা প্রশ্নগুলি একে একে ছুঁড়ে মারতাম। তুমি ওই লোকটাকে চেনো? আর তোমার কথাতে রাজি হয়ে গেল কী করে? এসব প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। আমি আপনাকে তাহলে হয়তো পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আপনার। কী এমন কথা সেটা বুঝতে পারছি না। আসলে কে তুমি? আমার মনে হয় তুমি আমাকে আগের থেকে চেনো, আমার ব্যাপারে সব জানো। কাল সন্ধ্যা থেকে যেগুলো করে আসছো সবই নাটক, ইভেন এখনও। হ্যাঁ আমি আপনাকে চিনি, তবে নিজের থেকে নয়। একজন আমায় আপনাকে চিনিয়েছে তার স্বার্থে। আপাতত তার নামটা নিচ্ছি না। এসব ভনিতা করছো? যা বলার স্পষ্ট করে বলো। বললাম তো এখন সব বলা যাবে না। আমি সময় হলে আপনাকে সবটা বলবো। আগে নিজের স্ত্রী হত্যার রহস্য কুলকিনারা খুঁজে বের করুন, আর আমি কথা দিচ্ছি আপনার মৃত স্ত্রী আর আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যা করতে হয় তাই করব। আমার জন্য কেন এত কিছু করছেন? কিসের দায় পড়েছে তোমার? এসবের পিছনে কোনো মতলব নেই। আমাকে দুধের শিশু মনে করো তুমি? আপনার একটা ছেলে আছে, কি যেন বললেন? রিসালাত নাম ধরে নিন। আমি ওর জন্য করছি, ওর কথা ভেবেই করছি। ওর তো অধিকার আছে নিজের মায়ের অপরাধীদের শাস্তি দেওয়ার। দোয়াকে এখন পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। কেউ কারো জন্য বিনা স্বার্থে এতটা ভাবতে পারে না, এ অসম্ভব। আমি কোনো ভুল করছি না তো ওর কথা শুনে? কিন্তু মুহূর্তে সাহিত্য চৌধুরীকে ধরতে হবে বলে ওর সাহায্য নিতেই হবে আমায়, এছাড়া কোনো অপশান নেই। পুরনো বাসায় যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেলো। দোয়ার কথা মতো একটু পরে লোকটা এসে উপস্থিত হবে। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামলো আমার বাড়ির সামনে। দোয়া আমাকে সরে যেতে বলল, আমি তাই দোয়া তারপর নেমে লোকটাকে রিসিভ করে উপরে নিয়ে গেল। তারপর একটা রুমের ভিতরে ঢুকলো। আমি আড়ালে দাঁড়িয়ে দোয়া সাহিত্য চৌধুরীর কথা শোনার চেষ্টা করছি। কী ব্যাপার দোয়া, আপনি কি বলার জন্য এত জরুরি তলব করলেন? আমি সেটা বুঝতে পারছি না। ডাক্তারদের ব্রেন অনেক শার্প হয় জানতাম, কিন্তু আপনাকে দেখে তো আমার ধারণা পাল্টে যাচ্ছে। কী বলেছিলাম মনে নেই? দেখুন যা ক্লিয়ার করে বলুন। আপনার এমনিতেই একটু বেশি কথা বলার রোগ আছে। সবাই একই রকম কথা বলে। আসুন এবার রুমের ভিতরে। দোয়া লোকটাকে নিয়ে রুমের ভিতরে ঢুকলো। আপনি কি করতে চান বলবেন আমায় একটু? সাহিত্য সাহেব, একজন লোক এসেছে আমার সাথে, তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া আছে আপনার থেকে। আপনার সাথে আবার কে আসলো? কই আপনি তো সেই নিয়ে কিছু বললেন না আমায়? এখন তো বললাম, চলুন কথা বলুন তার সাথে। দোয়া আমাকে নক করতে আমি রুমের ভিতরে যাই। লোকটাকে দেখে আমি খানিকটা ভরকে গেলাম। সেদিন এই কারণে এত পরিচিত মনে হচ্ছিল এর আমাকে। একই, তার মানে তুমি সেই সাহিত্য? তুমি ডাক্তার হলে কিভাবে? লোকটার দিকে অবাক দৃষ্টিতে প্রশ্ন করি। সরি, আপনাকে চিনতে পারলাম না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? সিরিয়াসলি? আমার মাথায় স্ক্রু এতটাই ঢিলে যে নিজের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিকাকে চিনতে পারবো না? তুমি একসময় পারমিতার বয়ফ্রেন্ড ছিলে, তাই তো?
কে পারমিতা? আমি কোনো পারমিতাকে চিনি না। দোয়া, আপনি সাথে করে এটা কাকে নিয়ে এসছেন? লোকটা পাগলের মতো এসব কী অবান্তর প্রশ্ন করছে আমায়। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, সাহিত্যর গালে সজোরে একটা চড় বসিয়ে দিলাম। সে ঘুরে চেয়ারে উপরে গিয়ে পড়লো। আমি গিয়ে ওর চুলের মুঠে চেপে ধরে বলতে লাগলাম, পারমিতাকে চিনিস না? কত নাটক করবি আমার সাথে, বল। আমার স্ত্রীকে কেন পুড়িয়ে মেরেছিস তুই? কী ক্ষতি করেছিল ও তোর? বললাম তো আমি কিছু করিনি, ছেড়ে দিন আমায়। সে কাতর স্বরে বলতে লাগলো, তোকে ছেড়ে দেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। কী ভেবেছিলি ক্রাইম করার পর পার পেয়ে যাবি? একটা ডাক্তার হয়ে রোগীকে খুন করছিস, তোর তো জাহান্নামে ঠাঁই হবে না। আজ তোর ডাক্তারই ঘোচাবো আমি। আমি কোনো ডাক্তার নই, বিশ্বাস করুন। দোয়া, আপনি আমার সাথে এত বড় বড় চিটারি করলেন, আপনাকে বিশ্বাস করা ভুল হয়েছে। দেখুন, আপনি মিথিলা রহমানকে পুড়িয়ে মেরেছেন, কিন্তু আমিও জানি এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। বলুন কেন মেরেছেন? আর আমি আপনাকে ছেড়ে দিলে অন্য সব ছাড়বে না আপনাকে। আপনি ওনার স্ত্রীকে খুন করেছেন একজন রোগীর কাছে ডাক্তার ফেরেস্তার মতো। আপনি সেই ডাক্তারের পোশাক অপমান করলেন। ছি, আমি কোনো ডাক্তার নেই, আবার মিথ্যে বলছিস। আজ তোকে শেষ করে ফেলবো আমি। মিথিলা, ঘরের দরজাটা বন্ধ করো। দোয়া, ঘরের দরজাটা বন্ধ করো। আজ ওকে কেটে টুকরো টুকরো করে আমরা পুকুরের মাছে খাওয়ার বানাবো। দোয়া, ঘরের দরজাটা বন্ধ করো। তারপর ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিল। আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। এ আগের থেকে পিস্তল নিয়ে এসেছিল নিজের সাথে। পিস্তলটা হাতে নিয়ে আমি সাহিত্য চৌধুরীর মাথা বরাবর ধরলাম। পিস্তল থেকে সে ভয় পেয়ে যায়। এবার সত্যিটা বল, নয়তো তোর ভণ্ডামি আমি চিরতরে ঘুচিয়ে দিব। ভাবিস না তোকে দয়া দেখাবো। আমার সন্তানকে মা হারা করছিস, তোকে মারতে আমার দুবার হাত পা কাঁপবে না। বলছি, সব বলছি, কিন্তু তার আগে এই পিস্তলটা সরান। এটা মাথার উপরে থাকলে আমার মুখ থেকে কথা বেরোবে না। আমি পিস্তলটা মাথার উপর থেকে সরিয়ে নিলাম। লোকটা ভয়ে পুরো কাঠ হয়ে গেছে। এভাবে ভয় পেতে আজ অবধি কাউকে দেখিনি। একটা জলের বোতল এগিয়ে দিলাম ওর দিকে, নে জল খেয়ে নে। তারপর একে একে সব খুলে বললাম আমাদের। জলটা নিয়ে সে হা করে তাকিয়ে রইল আমার দিকে। আর ভয় নেই, এতে বিষ মিশিয়ে দেই নেই। আর তোর থেকে সত্যিটা না জেনে তোকে মারবো এটা ভাবলি কী করে? সত্যিটা বলার পর আমায় ছেড়ে দিবেন, মারবেন না আমায়? ঠিক আছে, তাই হবে। এবার বল। লোকটা চেয়ারে বসে সমস্ত ঘটনা খুলে বলল। আমি আর দোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছি। আজ থেকে 3 বছর আগে পারমিতার সাথে সাহিত্য নামের একটা সেরির রিলেশন হবে। ওরা দুজনে একে অপরকে ভালোবাসত। পারমিতার 2 বোন, ও আর মিথিলা। সাহিত্য প্রেম পারমিতার সাথে করছিল ঠিকই, কিন্তু ও মিথিলাকে খুব পছন্দ করত। তবে ওদের ভেতরে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সাহিত্য মিথিলাকে বড় বোনের মতোই মনে করত। এই ব্যাপারটা পারমিতা কখনোই মেনে নিতে পারেনি। ও সবসময় মনে হতো সাহিত্য আর মিথিলা ওকে ঠকাচ্ছে। একদিন ওদের বাড়ির ছাদে মিথিলা আর সাহিত্য বসে আড্ডা দিচ্ছিল। মিথিলা এসে সেখানে উপস্থিত হয়। নিজের বয়ফ্রেন্ড আর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিসে এত আলাপ তোদের দুজনের ভেতরে? আর সাহিত্য, মনে হচ্ছে তোমার আর আমার আপুকে একটু বেশি পছন্দ হবে না? এত সুইট একটা মানুষকে পছন্দ না করে পারা যায়? আমার লোকটাই খারাপ, তোমার মতো একটা ধানি লঙ্কার সাথে প্রেম হচ্ছে। তাহলে ব্রেকআপ করে নাও। আমি যখন এতটাই খারাপ। পারমিতা, এগুলো কী হচ্ছে? তুমি কি আজীবন ছেলেটার মানুষ রয়ে যাবে? ও জাস্ট ফোন করে কথাটা বলেছে তোকে। মিথিলা ওর ছোটো বোনকে বলতে লাগলো। ফোন করে বলেছে আর তুই সেটাও বুঝে গেছি? আমি ওর গার্লফ্রেন্ড হয়ে বুঝলাম না, তুই বুঝে গেলি? তার মানে তুই ওর মনের খবর রাখিস? সাহিত্য, আমি বরং চলে যাই এখান থেকে। আর তুমি আমার কাছে এসো না প্লিজ। তোমার কারণে আমি অন্য কারো কাছে ছোট হতে চাই না মিথিলা। না, তুমি কোথাও যাবে না। কেউ যদি মনের সন্দেহের পাহাড় নিয়ে বসে থাকে, সেটা তার সমস্যা, আমাদের না। আর যদি যাওয়ার প্রয়োজন হয় সে যাক। সাহিত্য, হ্যাঁ, আমি হচ্ছি এখন সব বিরিয়ানির মধ্যে এলাচ। তোমাদের দুজনের ভিতরে ইন্টারফেয়ার করে খুব ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও আমায়। আর কখনো এই ভুল হবে না পারমিতা। আর একটা বাজে কথা বললে কষিয়ে থাপ্পড় মারবো। নিজের বড় বোনকে সম্মান দিতে পারোস না, অন্তত হবু বরকে সম্মান দিতে শেখ। মিথিলা, কে হবু বর আর কে হবু বউ? ওর ইচ্ছে হচ্ছে নাকি আমাকে বিয়ে করার? ওর তো তোকে বিয়ে করার স্বাদ জেগেছে। যা, দুজনে বিয়ে কর, লাইফ টাইম সুখে থাক। সাহিত্য আর নিজেকে সংবরণ করতে পারলো না, নিজে উঠিয়ে পারমিতার গালে একটা চড় বসিয়ে দিল। তখন থেকে তোমার অসভ্যতা আমি সহ্য করে যাচ্ছি বলে তাই নয়, আর একটা বাজে কথা বললে শেষ করে ফেলবো তোমায়। সাহিত্যের কথা শুনে মিথিলা হাসতে লাগলো। আপু, এই ছেলেটাকে তুই কোন মন্ত্রে বশ করলি তো? ও তোর জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছে। পারমিতা, মিথিলা, একটা জাস্ট কথা বলো। তুই ঠান্ডা মাথায় নিজের মাথাটা ঠান্ডা করা। সাহিত্য, তোমার একদম ঠিক হয়নি পারমিতার উপরে হাত তোলা। এটা করে তুমি আমায় ছোট করলে। সরি মিথিলা, কিন্তু তুমি চলে যাও। আমার পাগলি বোনটার মাথা ঠান্ডা করে তোমার কাছে আমি নিজেই পাঠিয়ে দেবো। সেদিনের মতো সাহিত্য আর মিথিলা বাড়ি থেকে চলে যায়। মিথিলা পারমিতাকে অনেক বুঝিয়ে বিকেলে সাহিত্যের সাথে দেখা করতে পারে। মিথিলা কখনো চায়নি ওর কারণে ওর ছোটো বোন আর তার হবু বরের কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি হোক। তাই মিথিলা সবসময় নিজেকে সাহিত্যর থেকে দূরে দূরে রাখত। এরপর একদিন মিথিলা অফিস থেকে বাসায় ফিরে পথে সাহিত্য ওর সাথে দেখায়। তখন রাত 8টা। মিথিলাকে দেখে সাহিত্য ওর গাড়ি থামায়। এ কি মিথিলা, তুমি বাসায় যাচ্ছ? হ্যাঁ।
এই সময় আর কোথায় যাব? আমার গাড়িতে ওঠো না, পৌঁছে দিচ্ছে। না থাক, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। হ্যাঁ বুঝতে পেরেছি, পারমিতার ভয়ে এগুলি বলছো। আমি বলছি তোমায় ও কিছু জানতে পারবে না, আমি তোমায় বাড়ির গলির সামনে ছেড়ে দেবো। রাতের বেলা মিথিলা সত্যি সাহায্যের প্রয়োজন ছিল, তাই ও না করলো না। এর পথে মধ্যে ওদের সাথে ঘুটে দুজনে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। একদল গুন্ডা মিথিলা আর সাহিত্যকে আটক করে। মিথিলা নিজের জীবন বাঁচিয়ে কোনো ক্রমে পালিয়ে আসে, আর পথে ছেড়ে আসে বোনের হবু বর সাহিত্যের ডেড বডি। সাহিত্যের মৃত্যুর খবর পারমিতাকে পাগল প্রায় করে তোলে। ও কিছুতেই ওর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সাহিত্যের মৃত্যুর পর পারমিতা মিথিলাকে দায়ী করতে থাকে। ওর ধারণা ছিল সাহিত্যের মৃত্যুর জন্য মিথিলাই দায়ী। বোনের সাথে ঈর্ষাবশত মিথিলা ওর হবু বরকে খুন করেছে। সেই থেকে প্রতিজ্ঞা, মিথিলা আর ওর সংসার পুড়িয়ে ছাই করে দিবে, আর সবই উদ্দেশ্য করে আমার আবার সাথে রিলেশন করে, যাতে আমার সাহায্য নিয়ে বড় বোনের জীবনটা নষ্ট করতে হবে। এই দাঁড়া 1 মিনিট, তুই বলে সাহিত্য মারা গেছে, তাহলে এখন কি আমরা সাহিত্যের ভূতের সাথে কথা বলছি? আমি সাহিত্যকে প্রশ্ন করি। আমি সাহিত্য নই, সাহিত্যের ছোটো ভাই আদিত্য। আমার ভাই ডাক্তার ছিল ঠিক, আমি নই। ও মারা যাওয়ার পরে আমি খবরটা চেপে রেখে ওর জায়গায় ডাক্তার হয়ে বসলাম। দুজনের চেহারায় মিল থাকার কারণে কেউ বুঝতে পারেনি। সে না হয় বুঝলাম, কিন্তু সাহিত্যকে কে মেরেছে, যার কারণে পারমিতা ওর বোনকে ভুল বুঝছে, আর সেই ভুল বোঝাবুঝির সূত্র ধরে মিথিলা নিজের প্রাণটা হারালো। সাহিত্য সেদিন গুন্ডা দিয়ে আমি খুন করেছিলাম, আর কেউ না। আমি নিজের হাতে আমার ভাইকে মেরেছি, আমার পথের কাঁটা দূর করেছি। আদিত্যের কথা শুনে আমি আর দোয়া দুজনে চমকে গেলাম। তুই তোর ভাইকে মেরেছিস কেন? সে কি খুব ক্ষতি করেছিল তোর? ও আমার সাথে কোনো অন্যায় করেনি, অন্যায় করেছিল আমার বাবা মা। আপনারা বলেন, পৃথিবীতে কখনো এমন বাবা মা দেখেছেন যারা কিনা দুজন সন্তানকে দু চোখে দেখে? কী হয়েছিল আমাদের বুঝিয়ে বলুন। ছোটোবেলা থেকে আমি একটু দুরন্ত স্বভাবের ছিলাম। আমার বড় ভাই সাহিত্য সবসময় পড়ালেখার জন্য এগিয়ে থাকতো। আমি ক্লাসের ব্যাক বেঞ্চার, আর ও ফার্স্ট বয়। ক্লাসের জায়গা হতো সবার পিছনে, আর আমাকে পেছনেই বসতে হবে। তবে এই বৈষম্য শুধুমাত্র ক্লাসের ভিতর সীমাবদ্ধ ছিল না। বাড়িতে যখন ভালো রান্নাবান্না হতো, মাছের বড় মাথাটা মা সাহিত্যের থালায় তুলে দিতেন, মাংসের বড় পিসটা ওকে খাওয়ানো হতো। শুধু পড়ার বেলা ভালো ছিলাম না বলে ওরা আমার সাথে দুর্ব্যবহার করতো, আর বড় ছেলেকে মাথায় তুলে রাখতো। সবসময় এটাই বলতো, বড় ছেলে বড় হয়ে চাকরি করবে, বড় বড় বাড়ি গাড়ি করবে, আমাদের সুখে রাখবে। তাহলে কেন বেশি ভালোবাসবো না, আদর করবো না? আমার বাবা মায়ের কাছে আমাদের দুটো ছিল, প্রোডাক্ট ছাড়া বেশি কিছু না। যারা যত ভালো সার্ভিস তাদের ততই কদর। ভাইয়ের দেখা দেখে আমার মনের ভিতর ডাক্তার হওয়ার তীব্র বাসনা চেপে উঠল। শুনতাম বাবা মা ওকে বলতো ডাক্তার হলে নাকি অনেক টাকা উপার্জন করা যায়, ভালো থাকা যায়। একদিন বাবাকে বললাম, বাবা আমি ভাইয়ের সাথে ডাক্তারি পড়তে চাই, ওর মতো ডাক্তার হতে চাই। এখনও মনে আছে সেদিন বাবা আমার কথা শুনে 5 মিনিট হেসে বাবা বিদ্রুপ করলেও মা চেয়েছিল যাতে ভাইয়ের সাথে আমিও ডাক্তারি পড়ি। আমার মনের ইচ্ছাটা আর কেউ হলেও না হলেও মা বুঝতে পারে। অ্যাডমিশন টেস্টে আমি আর সাহিত্য দুজনেই কৃতকার্য হলাম। যদিও আমার সারি ছিল সাহিত্যের অনেক পেছনে, পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা সুবিধা ছিল না। বাবার পক্ষে দুজন ছেলেকে ডাক্তারি পড়ানো অসম্ভব, যে নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরে সাহিত্যকে মেডিকেলে ভর্তি করানো হলো। বাবা বুঝে গেছিল সাহিত্য আমার থেকে অনেক ভালো, আমি না পারলে ও অনেক ভালো ডাক্তারি পড়তে পারবে, তাই ওকে বেছে নেয়। আমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন চিরদিনের জন্য মাটি চাপা দিতে হলো, কিন্তু সাহিত্য চেয়েছিল যেন বাবা আমাকেও ডাক্তারি পড়ার জন্য পাঠায়। ও বাবাকে অনেক বুঝায়, কিন্তু বাবা রাজি করাতে পারেনি। আর তুই সেই ভাইকে শেষ করে দিলি, একবারের জন্য তোর বিবেক দংশন করলো না তোকে? তো কি করতাম আমি? ও দয়া নিয়ে কি বেঁচে থাকতাম? ওটা দয়া ছিল না মূর্খ, ওটা তোকে মন থেকে ভালোবাসত। তা না হলে কেউ এত বড় ত্যাগ স্বীকার করার কথা ভাবতে পারে? আর তোর যদি ওর ত্যাগের দয়ায় মনে হয়, তুই নিজে মরে গেলি না কেন? ওকে মারলি কেন? আমি যে কোনো প্রকারে ডাক্তার হতে চেয়েছিলাম, এর জন্য এই পথটা বেছে নিতে হয়েছে আমাকে। কিন্তু বিশ্বাস করুন, ভাইয়ের মৃত্যুর জন্য আমি এখনও নিজেকে দোষী মনে করি না। দোষী তো আমার বাবা মা। তাদের ব্যবহার আমার মনের সাহিত্যের প্রতি তিলে তিলে ঈর্ষার পাহাড় জন্ম দেয়। আমি কখনোই ওকে সহ্য করতে পারতাম না, শুধু ওদের দ্বিমুখ আচরণের জন্য। তোর গল্পটা বেশ দুঃখজনক। তোর সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমাদের এই দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা ছেলে মেয়েদের একটা প্রোডাক্ট মনে করে। একদম ঠিক করছিস। তবে জানিস, তোর অপকর্ম তোকে হারিয়ে দিয়েছে। তোর সাথে যত অন্যায় হোক না কেন, নিজের ভাইকে খুন করার পাপ তোর কোনোদিনও ক্ষমা হবে না। এবার বল, আমার স্ত্রীকে কেন মেরেছিস? একদিন পারমিতা এসে বন্ধুত্বের হাত বাড়ায় আমার দিকে, এরপর ধীরে ধীরে আমাদের প্রেম হয়। পারমিতা ভাবতো সাহিত্যের মৃত্যুর পর একমাত্র মিথিলাই দায়ী। আমাকে পরিকল্পনা নিয়ে করতে থাকে কী করে মিথিলাকে চিরতরে শেষ করে দিবে। ওর অন্ধপ্রেমে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমার কোনো ইচ্ছে ছিল না আপনার স্ত্রীকে মারার, কিন্তু নিজের ভালোবাসাকে বাঁচাতে এটা করতে হলো। এখনও পারমিতাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। শুধু আমি নই, ও নিজেও ভালোবাসে আমায়। পারমিতা এরপর যখন জানবে সাহিত্যের মৃত্যুর জন্য ওর বোন কখনো দায়ী ছিল না, তুই ছিলি, তখন তোদের লাভেশ্বর কী হবে আমি জানি না, কিচ্ছু জানি না। শয়তানি তোরা দুজনে কারো থেকে কম নস।
আর তোদের এই শয়তানের যে একটা নিরাপদ মেয়ের প্রাণ কাড়ালো। আমাকে স্ত্রীহারা আমার ছেলেকে মা হারা করলি। কতগুলো পাপ করছিস ভেবে দেখছিস? আমি জানি আমি কোনো অন্যায় করছি, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তোমরা আমায় কথা দিয়েছিল সত্যিটা বললে আমাকে ছেড়ে দেবে। ছেড়ে তো দেবো, তবে তার আগে যে একটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে দেখুন? আমাকে পুলিশি মামলায় জড়াবেন না দয়া করে, বরবাদ হয়ে যাব। এতগুলো মানুষের জীবন বরবাদ করে নিজে ভালো থাকতে চাইছেন? লজ্জা নেই আপনার? দোয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, এই আপনি চুপ থাকুন তো, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আজ আপনার জন্য আজ এই পরিস্থিতি। আপনাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। যাক, ভালো একটা শিক্ষা অর্জন করা হলো, ভবিষ্যতে কাজে লাগলো। অন্য সাহেব, আপনার কী কাজ করতে হবে সেটা বললেন না? আদিত্য দোয়ার কথা শুনে ভ্রুক্ষেপ না করে আমায় বলল, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তারপর পারমিতের সাথে সবটা স্বীকার করতে হবে যে সাহিত্যের খুন মিথিলা নয়, বরং তুই করেছিস। এরপর থেকে বরং আপনি আমায় মেরে ফেলুন অন্য সাহেব। আমি কিছুতেই এই মুখ নিয়ে পারমিতার সামনে যেতে পারবো না। আর সত্যিটা জানতে পারলে ও আমার সাথে ঠিক একই কাজ করবে যেটা আপনারা করেছেন। তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? দেখুন, যা হবার হয়ে গেছে। আপনি বলুন, আমি সত্যিটা স্বীকার করলে কিছু পাল্টাবে? আপনার স্ত্রী তো ফিরে আসবে না, তাই না? নিজের মুখে স্বীকার করতে দেখে ভেবেছিলে কিছুটা হলে অনুশোচনা বোধ এসেছে তোর ভিতরে, কিন্তু তুই তো শুধরানোর পাত্র নস। আইন তোকে হাতে তুলে দিব না, সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেটাই করতে হবে। আমি ঠিক জানতাম না আপনারা সত্যিটা জানার পরে এত সহজে ছেড়ে দিবেন না আমায়। ঠিক আছে, আমায় পুলিশের কাছেই নিয়ে চলুন, কিন্তু দয়া করে পারমিতার সামনে দাঁড়াতে বাধ্য করবেন না। এরপর আমি আর দোয়া মিলে আদিত্যকে ঘর থেকে বের করে বাইরে বেরিয়ে পড়লাম। বাড়ির দরজা আসতে দেখতে পাই পারমিতা এদিকে আসছে। ওকে এই মুহূর্তে এই জায়গা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি। কিন্তু ওকে খবরটা দিল কে? এমনটা নয় যে আদিত্য এখানে আসার আগে পারমিতাকে ইনফর্ম করে দিয়েছে। পারমিতা এসে আমাদের সামনে দাঁড়ালো। আদিত্য ওকে দেখে চিৎকার করে উঠে, পারমিতা আমাকে বাঁচাও, দেখো তোমার হাজবেন্ড কী অবস্থা করেছে আমার। এরপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দোয়া আদিত্যের হাতটা ছেড়ে দেয়, তারপর আমার পাশ থেকে সরে যায়। তারপর পারমিতার পাশে গিয়ে দাঁড়ালো। ওর এই অদ্ভুত আচরণ দেখে কিছুটা ভড়কে গেলাম আমি। কি বললেন অন্য সাহেব? দোয়া আপনার সাথে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করলো? সেটা একটু পরেই জানতে পারবেন ম্যাম। আচ্ছা, আপনি কন্টিনিউ করুন। এতক্ষণ ধরে আমি আপনার জীবনের গল্প আমাদের দেশের একজন বিখ্যাত লেখক অনামিকা বৃষ্টির কাছে বর্ণনা করেছি। ওনার পরবর্তী পরিকল্পনা আমার আর মিথিলার গল্প নিয়ে একটা বই লেখা। ওনার অনেক গল্প পড়েছি আমি, এক কথায় ওনার ভক্ত। অনামিকা বৃষ্টির কাছে আমি আমার গল্পের সমাপ্ত অংশ বর্ণনা করতে লাগলাম। উনি এক মনে আমার কথা শ্রবণ করছে। দোয়াকে উদ্দেশ্য করে আমি বললাম, এ কি দোয়া, তুমি এটা কি করছো? তার মানে তুমি আগের থেকে পারমিতাকে চিনতে? হ্যাঁ, একদম ঠিক। আমি ম্যাডামেরই লোক। উনি আমায় তোমাকে খুন করার জন্য তাড়া করেছে। এত বড় চিটারি করলে আমার সাথে? কেন করলে এটা? আমার বিশ্বাসের মর্যাদা রাখলে না। পারমিতা দোয়াকে থামিয়ে আমার দিকে এগিয়ে আসলো। দোয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে আমার মাথা বরাবর তাক করলো। তারপর বলল, বিশ্বাস করো, তোমার মা মারার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু কী করবো বলো? আমি যে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কী করে এখন নিজের কথা অমান্য করে? কী বলছো? কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ? আমার মিথিলা আপুর কাছে। ওকে আমি কথা দিয়েছিলাম যে ওকে মারার পর ওর স্বামীকে ঠিক একইভাবে মারবো। এই কারণে বিষ দিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি বেঁচে যাও। এরপর সিঁড়ি থেকে ফেলে মারার ট্রাই করি, তাও বেঁচে যাও। কিন্তু এখন এখান থেকে কী করে বাঁচবে? তার মানে আমাকে বিষ তুমি দিয়েছিলে, অথচ আমি কিনা নিজের মাকে সন্দেহ করছি? হ্যাঁ, ওনার ড্রপে বিষটা আমি রেখে দিয়েছিলাম, যাতে তুমি নিজের মাকে ভুল বুঝো। আমাকে মারতেই হবে, তাই না? ঠিক আছে, মারো। এমনিতে মিথিলার সাথে তুমি আমায় অনেক আগেই মেরে ফেলেছো, কিন্তু তার আগে আসল সত্যিটা তো জানা দরকার। কিসের সত্যি? দেখো, আমার ভুল পথে পরিচালিত করার একদম চেষ্টা করো না। আদিত্য বুঝতে পারলো ওর সত্যিটা পারমিতার কাছে ফাঁস করতে চলছে, তাই সে চেঁচিয়ে বললো, পারমিতা, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবে না। তোমার মন ঘোরানোর চেষ্টা করছে, তুমি যাতে নিজের কাজ করতে না পারো। ওর মিথ্যে গল্প শোনার কোনো দরকার নেই, তার আগে শেষ করে ফেলো। ঠিক বলছো, ওর গল্প শুনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। উনি যখন কিছু বলতে চাইছেন শুনে নিন ম্যাডাম, নয়তো পরে আফসোস করতে হবে। পেছন থেকে দোয়া পারমিতাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি শুনবো। বলো অর্ণব, কী বলতে চাও তুমি? তুমি মিথিলাকে সাহিত্যের মৃত্যুর কারণ ভাবছো, তাই না? আর সেই কারণে ওকে খুন করেছো, কিন্তু আসল সত্যিটা জানানোই পারোনি কোনোদিন। সাহিত্যের খুন মিথিলা নয়, তোমার প্রেমিক আদিত্য করেছে। ও নিজের মুখে স্বীকার করেছে। আমার কথা শুনে পারমিতা হাসতে লাগলো। ও কিছুতেই বিশ্বাস করতে পারলো না আমার হাত থেকে বাঁচার জন্য এগুলো বলছে, তাই না? আমি এতটাই বোকা নই যে তোমার আশারের গল্প বিশ্বাস করব। আমার কথা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এটা সত্যি। আচ্ছা, আমি দোয়ার কাছে জিজ্ঞাসা করি, ও নিশ্চয়ই মিথ্যে বলবে না? হ্যাঁ, দোয়া নিজের কানেই শুনেছে, কিন্তু আমার মনে হয় এখনও স্বীকার করছে না, কারণ আমি বেঁচে যাই এটা তুমিও চাও না, দোয়াও চায় না। উনি একদম ঠিক বলছেন ম্যাডাম। আপনার একসময় প্রেমিকের সাহিত্যের মৃত্যু মিথিলার কারণে হয়নি, এ আদিত্য সাহেবের জন্য হয়েছে। দোয়া আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, শুধু তাই নয়, তারপরে নিজের মোবাইলটা বের করলো। আপনি বিশ্বাস করবেন না জানি, তাই মোবাইলে ওনার সমস্ত কথা রেকর্ডিং করে নিয়েছি।
নিজের কানে শুনে নিন। দোয়া রেকর্ডিংটা অন করতে আদিত্য সকল বলা শব্দ বেজে উঠল। এদিকে আদিত্য ভয় আর আতঙ্ক ঘোরা একাকার। বরাবর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমিতা পুরো রেকর্ডিংটা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এরপর পিস্তলটা আমার মাথার উপর থেকে তাক করে আদিত্য বরাবর তাকলেন। আমি পারমিতাকে থামানোর চেষ্টা করছি। পারমিতা, এটা কী করছো? দেখো, এরকম করো না। পুলিশ ওকে ওর কৃতকর্মের শাস্তি দিবে। তোমরা দুজনে আইনের কাছে নিজেদের সমর্পণ করো। আমার কোনো কথা ভ্রুক্ষেপ না করে পারমিতা আদিত্যের মাথা বরাবর পিস্তল চালিয়ে যায়। মুহূর্তে আদিও তো মাটিতে লুটিয়ে পড়ল। ওর রক্তে সারা মেঝে ভেসে যাচ্ছে। পারমিতা এরকম পিস্তলটা নিজের মাথা বরাবর রেখে আমাকে বলতে লাগলো, আমায় ক্ষমা করো অর্ণব। আমি তোমার সাথে, আমার নিজের বোনের সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি দ্রুত গিয়ে পারমিতার হাত থেকে পিস্তলটা কেড়ে নিলাম। ও আমাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। তারপর সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছুটে যায়। আমি আর দোয়া ওর পিছন পিছন যেতে থাকি। দরজার সামনে আসতে না আসতে পারমিতা অবশ থেকে দরজাটা বন্ধ করে দেয়। একটু পর একটা চিৎকার শুনে এসে আমরা ছুটে গিয়ে নিচে গেলাম। দেখি পারমিতার রক্তাক্ত শরীর মাটিতে পড়েছে। তার মানে স্পট ডেড। অনামিকা বৃষ্টি, না, সেদিন পারমিতা মানা যায়নি। সত্যি বলতে পাপের শাস্তি পাওয়ার অনেক বাকি ছিল। তাই হয়তো সৃষ্টিকর্তা শাস্তি স্বরূপ বাঁচিয়ে দিয়েছিল। এখন উনি কোথায় আছেন? লকআপে আছে। দুটো খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড শোনার রায়। লকআপের অন্ধকারে প্রায় 5 বছর ধরে সে নিজের সাজা ভোগ করে চলছে। আর দোয়া রহমান, কি খবর? উনি কি সত্যি শেষ পর্যন্ত আপনার সাথে আছেন? হ্যাঁ, দোয়া আমার সাথে কোনো বিশ্বাসঘাতক করে নেই। রিশাতের বয়স যখন 100 হতেন তখন দোয়ার সাথে আমার বিয়ে হয়। রিশাতের বয়স এখন 5.5 বছর। আর আমার আর দোয়ার একটা মেয়ে আছে। ও সবাই হাঁটতে শেখে। বা আর তার মানে হ্যাপি ফ্যামিলি। খুব ভালো আছেন এখন আপনারা? জি। আপনার ছেলে আর স্ত্রীকে নিয়ে একদিন আসবেন, খুব খুশি হব। আর আমার লেখার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ম্যাম। আমার মিথিলার গল্প আপনার মাধ্যমে সারা পৃথিবীতে জানতে পারছে, এর থেকে আনন্দের কী আছে? বাস্তবে হোক অন্তত বইয়ের পাতায় আমার ভালোবাসা বেঁচে থাকবে। শেষ প্রশ্ন করি আপনায়। আপনি তো বললেন মিথিলা রাজ নিজের চোখে দেখেননি আপনি। তাহলে কি এর মানে দাঁড়ালো যে মিথিলা বেঁচে আছে? আর বেঁচে থাকে সে কোথায়? সে প্রশ্নের জবাব আর কি করে দেব? তবে আমি কখনোই মানতে পারি না মিথিলা এই পৃথিবীতে নেই। ও যদি সত্যি বেঁচে থাকে, ঠিক কোনো না কোনো দিন আমাদের দেখা হবে। এবার আসি তাহলে, ভালো থাকবেন। অন্য বের পর উঠে চলে যাওয়া অনামিকা বৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকে। ও চলে যাওয়া থেকে চশমাটা চোখ থেকে খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় অনামিকা বৃষ্টি। তারপর গভীরভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। না, সার্জারির কোনো চিহ্ন নেই তার মুখমণ্ডলে। 5.5 বছর আগে এই আগুনে দগ্ধ মুখমণ্ডল ঠিক করতে এত পরিমাণ সার্জারি করতে হয়েছিল যে তার চেহারাটা পাল্টে যায়। হাসপাতালে এক নার্স সেদিন দয়া না দেখালে হয়তো চেহারার সাথে সাথে জীবনটাই চলে যেত। তবে সেদিন শুধু তার চেহারা পাল্টায়নি, তার সাথে নামটাও পাল্টে গেছে। সুস্থ হয়ে 1 বছর পর দেশে ফিরে মিথিলা রহমান থেকে হয়ে উঠল লেখিকা অনামিকা রহমান। ততদিনে অর্ণব দোয়াকে নিয়ে নতুন সংসার পেতেছে। এই কয়েক বছরে বহু মানুষের সাথে মিশেছে অনামিকা। তাদের জীবনদশার গল্পের লেখকের পাতায় রূপদান করেছে। আজ নিজের ভালোবাসার মানুষের থেকে নিজের অনুপস্থিতি অধ্যায়ের গল্প শুনল। সত্যি অর্ণব মিথিলাকে খুব ভালোবাসত, আর এখন ভালোবাসে। ও এখন নিজের নতুন জীবন নিয়ে সুখে। রিশলাতের দোয়া সাথে খুব ভালো আছে। ও হয়তো জানেই না দোয়া ওর আপন মানা। দোয়ার ভালোবাসা ওকে কখনো বুঝতে দেয়নি। তাই ওদের সুখের সংসারে ভাগ বসাতে চায় না অনামিকা বৃষ্টি ওরফেই। দূর থেকে না হয় নিজেদের ভালোবাসা মানুষদের ভালোবেসে যাবে। এটাই হবে ওর এই অপূর্ণ জীবনের পরম পূর্ণতা। খেলাঘরে তুমি আমি সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।